আসসালামু আলাইকুম। এসএসসি 27 এবং 28 ব্যাচের শিক্ষার্থীরা, জেনারেল এবং ভোকেশনাল উভয় গ্রুপের শিক্ষার্থীরা কেমন আছে সবাই? তো আজকে তোমাদের রসায়নের তৃতীয় অধ্যায়ের ক্লাসে প্রত্যেককে আমি ওয়েলকাম জানাচ্ছি। তো ভাইয়ারা প্রত্যেকে একটু আমাদের ক্লাসে জয়েন করো, আসো, প্রত্যেকে আসো। এবং আমার সাউন্ডটা হচ্ছে কিন্তু শুনতে পারতেছি কিনা আমাকে একটু কাইন্ডলি জানো সাউন্ড শুনতে পাচ্ছ তোমরা? সাউন্ডটা শুনতে পাচ্ছ তোমরা? আচ্ছা, সাউন্ড শুনতে পাচ্ছ তোমরা, তাই না? আচ্ছা, আজকে প্রথম ক্লাস ভাইয়া তোমাদের, এবং আজকে রসায়নের আমি তৃতীয় অধ্যায় নিব ভাইয়া। তৃতীয় অধ্যায় পদার্থের গঠন, হয়তোবা রুটিনে দেওয়া ছিল দ্বিতীয় অধ্যায়, বাট আমি মনে করতেছি তৃতীয় অধ্যায়টা আগে শেখা ভালো, কারণ এটা শিখে তারপর আমরা দ্বিতীয় অধ্যায় পরে আমরা পড়ে নেব, কারণ তৃতীয় অধ্যায়ের সাথে অনেক কিছুই ভাইয়া কানেক্টেড আছে। তো এই কারণে আমাদের কিন্তু এটা শিখতে হবে। ওকে, তো এই জন্য আমি এটা সিদ্ধান্ত নিয়ে তৃতীয় অধ্যায়ের আজকে ক্লাস রেখেছি। ওকে ভাইয়া, ভালো আছো তোমরা? ভালো আছো সবাই? পদার্থবিজ্ঞানের কিন্তু ক্লাস শেষ করে তারপর কিন্তু এখানে চলে আসলাম। পদার্থবিজ্ঞানে কিন্তু আজকে আমাদের দ্বিতীয় অধ্যায়ের উপর ক্লাস ছিল, তাই না ভাইয়া? হ্যাঁ, রাইট। সবাই ক্লাসে জয়েন করো, সবাই আসো, সবাই আসো। ঠিক আছে, আসো ভাইয়া, আসো। আসছো সবাই? কি আসছো সবাই? কি ভাইয়া আসছো? আমাকে একটু কাইন্ডলি জানাও কতজন তোমরা জয়েন করছো ভাইয়া, কতজনে জয়েন করছো? থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। শোনো, আমি আসলে যেটা বলতে চাচ্ছিলাম, তোমরা ম্যাক্সিমামে কোশ্চেন করতেছো যে ভাইয়া রসায়নের তৃতীয় অধ্যায় কেন, দ্বিতীয় অধ্যায়টা না, এটা কেন, ওয়াই, রিজন কি? এটার কারণ হচ্ছে আমি তোমাকে আগে তৃতীয় অধ্যায়টা শিখাবো। তৃতীয় অধ্যায়ের সাথে দ্বিতীয় অধ্যায় আবার কানেক্ট আছে। তো দ্বিতীয় অধ্যায়টা আমরা পরে শিখি, আগে আমরা তৃতীয় অধ্যায়টা শিখি, কারণ তৃতীয় অধ্যায়টা ভালো করে আমাদের জানতে হবে। যদি আমরা ভালো করে না জানি তাহলে কিন্তু আমরা অনেকটাই কিন্তু অনেকটাই পিছিয়ে পড়বো আমরা। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমার সাউন্ড কি শোনা যাচ্ছে ভাইয়া? তোমরা কি আমার সাউন্ড শুনতে পাচ্ছ? হ্যাঁ, ঠিক আছে। আমি আশা করছি আর কারো কোনো সমস্যা নাই। কে কই আর আসবে না কেউ? আমি কিন্তু শুরু করব, শুরুর মুহূর্তে তোমাদের থাকতে হবে, কারণ এই শুরুটা করলে তুমি তো বুঝতে পারতেছো এটা কেমিস্ট্রি ভাইয়া। আচ্ছা শোনো, তোমরা একটা জিনিস খেয়াল করবা, আমি তোমাদের আগেও বলেছি এখনও বলতেছি, সায়েন্সের যত শিক্ষার্থী আছো, ফর এক্সাম্পল তুমি সাপোজ আমার এই গ্রুপে তুমি জয়েন আসো, সাপোজ এটা কার আইডি, এই যে দেখো, এই যে ধরো কেমিস্ট্রি, আমি এখন বর্তমানে ক্লাসটা নিচ্ছি, ধরো তোমার কাছে নোটিফিকেশন গেল না সামহাউ, তখন তুমি কি করবা? বা আমি একটা সংবাদ তোমাকে দিলাম, তুমি গ্রুপে আসবা, গ্রুপে খেয়াল করো সবাই, প্রত্যেকে যেখান থেকে ক্লাস দেখো না কেন, তুমি প্রাইভেট ব্যাচে আসবা, যে গ্রুপে তোমাকে অ্যাড করা হয়েছে। ফিচার্স আছে ভাইয়া, খেয়াল করো, ফিচার্স, এই ফিচার্সটা একটা চাপ দিবা, ফিচার্স। সো ফিচার্সে চাপ দিলে হবে কি, আমি ক্লাসে আসছি দেখো, সেটা তুমি এখানে দেখতে পারবা। এক, দ্বিতীয়ত আমি বলছি ভাইয়া 7:50 লাইভে আসতেছি, ফিজিক্স ক্লাস শেষ করে ফোন চার্জ দিলাম, অর্থাৎ যত সব আপডেট সব তুমি ফিচার্সে আইসা তুমি দেখতে পারবা। এখানে আপডেট বলো, যা বলো, সব কিছু ভাইয়া তুমি এখানে দেখতে পারবা। যেমন আজকে পদার্থবিজ্ঞান 6টায় নিব, আর রসায়ন 7:30টায়, দেখো। তাহলে জিনিসটা মাথায় রাখবা, প্রত্যেকটা গ্রুপই ফিচার্সে তুমি আসবা, ফিচার্সে। এটা এখনই তোমাদেরকে শিখাই দিলাম, ক্লিয়ার? আজকে পদার্থবিজ্ঞান ক্লাসটা জোশ ছিল, তাই না? পুরাই। এখন তুমি ভালো করে দেখো আজকে আমাদের টপিক কি ভাইয়া। আজকে আমাদের দুইটা টপিক। এক, আজকে মেইনলি হচ্ছে কিন্তু তোমরা জানবা রাদারফোর্ড পরমাণু মডেল, বোর পরমাণু মডেল, এগুলো আমরা যাবো। এটা কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেল, খেয়াল করছো? তোমাদের বইয়েও কিন্তু দেওয়া আছে, রাদারফোর্ড পরমাণু মডেলে তুমি যখন যাবা তখন কিন্তু তুমি এটা দেখতে পারবা। এটা হচ্ছে আমাদের রাদারফোর্ড পরমাণু মডেল। এবং আরেকটা হচ্ছে কিন্তু বোর পরমাণু মডেল। এই যে বোর পরমাণু মডেলটা যে দিছে, তো এই মডেলে তুমি দেখতে পারতেছো এখানে একটা আয়রন আছে, তো আয়রনের এখানে সব কিছু এখানে কিন্তু দেওয়া আছে, এত কিছু আমাদের জানতে হবে না। তো আয়রনের বাইরে যে দেখো যে কক্ষপথগুলো গোল্লা গোল্লা, এগুলাই কিন্তু ইলেকট্রনগুলা ঘোরাঘুরি করতে আছে। তো এটা নিয়ে আমি সামনে তোমাদের সাথে আলোচনা করতেছি, জাস্ট তোমরা একটু খেয়াল করো। ওকে, তো আমি মেইন জিনিসে যাব, আগে আমাদের মেইন বিষয়টা কিন্তু জানতে হবে। হ্যাঁ, রেডি?
হ্যাঁ ভাইয়া, প্রথমে যখন তোমরা বইটা খুলবা তখনই কিন্তু সুন্দরভাবে তোমরা লেখা দেখবা। কি লেখা দেখবা জানো? মৌলিক, মৌলিক ও যৌগিক পদার্থ, এই দুইটা শব্দ তোমরা দেখতে পারবা। যৌগিক পদার্থ, তাই না? খেয়াল করো, একটু ভালো করে দেখো। আর নোট শেয়ারের বিষয়টা তোমাদের প্রত্যেকেই বলা হয়েছে। তোমরা কোথায় ভাইয়া নোট শেয়ার করবা তোমরা প্রত্যেকেই জানো, জানো কি না বলো? আচ্ছা, তাহলে দেখো মৌলিক ও যৌগিক পদার্থ এটা মানে কি, বা এটা দ্বারা কি বোঝায়? হ্যাঁ, মৌলিক এবং যৌগিক পদার্থ এটা সম্পর্কে আমাদের কিন্তু জানতে হবে। আমরা ক্লাস 8-এ কিন্তু পড়েছি, ক্লাস 8 বলো, ক্লাস 7 বলো, আমরা মৌলিক শব্দটা কিন্তু পড়েছি। এছাড়াও আমি তোমাদের গণিতের জেনারেল ম্যাথে প্রথম যে অধ্যায়টা, আমার ইউটিউবে একটা ফ্রি ক্লাস আছে, প্রায় 2 লক্ষের উপরে কিন্তু শিক্ষার্থী ক্লাসটা দেখেছে অলরেডি, কয়েকদিন আগে দিছি। তো মৌলিক জিনিসটা আসলে কি? মৌলিকের একটা অন্য রকমের ক্ষমতা আছে ভাই, অন্য রকমের পাওয়ার আছে, যে একলাই হ্যাডাম, ওর যদি তুমি ভাঙো ওর মধ্যে ওইগুলা ছাড়া আর তুমি কোনো কিছুই পাবা না। এটাই হচ্ছে কিন্তু মৌলিক। আমি মনে হয় বুঝাইতে পারি না, আমি মনে হয় তোমাকে বুঝাইতে পারি না। দেখো আমি পদার্থ দিয়ে কিন্তু বুঝাই মৌলিক পদার্থ আসলে কি। তুমি যদি পর্যায় সারণীটার দিকে তাকাও, একটু ভালো করে তাকাও, পর্যায় সারণীটা তুমি চেনো না, যেখানে 118টা মৌল আছে, এবং তুমি দেখবা, খেয়াল করবা যে বাম পাশে আছে কিন্তু হাইড্রোজেন, তারপর হিলিয়াম। আমি একটু তোমাদেরকে দেখাতে চাই প্র্যাকটিক্যালি, তাহলে তুমি একটা অন্য রকমের আইডিয়া ভাইয়া পাবা। তুমি দেখো, আমি যদি বলি, একটু খেয়াল করো, তাহলে তুমি একটা অন্য রকমের ভাইয়া আইডিয়া তুমি পেয়ে যাবা। তুমি যদি ভালো করে এই যে পর্যায় সারণীটা আছে না, তুমি এটার দিকে ভাইয়া তাকাও, এটার দিকে তাকাও, এটার দিকে তাকাও, এই পিরিয়ডিক যে টেবিলটা আছে এটার দিকে তাকাও। দেখো এখানে কিন্তু তোমার হাইড্রোজেন আছে, এখানে হিলিয়াম আছে, লিথিয়াম আছে, বেরিলিয়াম আছে, বোরন আছে, কার্বন আছে। তুমি ওদের প্রত্যেককে যদি ভাঙো, ফর এক্সাম্পল তুমি কি করবা, তুমি আয়রনকে ভাঙবা বা তুমি বেরিলিয়ামকে ভাঙবা, ওরে ছাড়া কিন্তু অন্য কোনো কিছু তুমি পাবা না। আমি মনে হয় বিষয়টা বুঝাইতে পারি নাই। অর্থাৎ মৌলিক পদার্থ হচ্ছে সেই সকল পদার্থ যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য পদার্থ পাওয়া যায় না। আমি সংজ্ঞাটা লিখি, তাহলে তুমি বুঝতে পারবা। তাহলে ফার্স্টে আমাদের জানতে হবে কি মৌলিক পদার্থ। আমি সংজ্ঞাটা লিখি, কারণ এগুলো সংক্ষিপ্ত প্রশ্নে আসবে, সৃজনশীলে ক নাম্বারে দিয়ে দিবে যে পদার্থকে ভাঙলে, যে পদার্থকে, পড়ো ভাইয়া পড়ো, একটু মনে মনে পড়ো, যে পদার্থকে ভাঙলে, যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া, ওই পদার্থ ছাড়া, দেখো ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না, অন্য কোনো পদার্থ, অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, অন্য কোনো পদার্থ কি ভাইয়া পাওয়া যায় না, পাওয়া যায় না, অন্য কোনো পদার্থ পাওয়া যায় না। এটাকে আমরা বলবো মৌলিক পদার্থ। তুমি চিন্তা করো, একটা হাইড্রোজেনের কথাই যদি তুমি ভাবো, ধরো তুমি হাইড্রোজেনকে ভাঙবা, তাহলে হাইড্রোজেনকে ভাঙলে এই হাইড্রোজেন ছাড়া তুমি অন্য কোনো কিছু পাবা না। তুমি যদি বলো যে ভাই আমি হিলিয়ামকে ভাঙবো, হিলিয়ামকে ভাঙলে এই হিলিয়াম ছাড়া অন্য কোনো কিছু ভাইয়া তুমি পাবা না, পাবা না। তুমি যদি বলো যে ভাইয়া আমি অক্সিজেনকে ভাঙবো, এই অক্সিজেন ছাড়া ওরে ভাঙলে তুমি অন্য কোনো কিছু পাবা না। তুমি যদি বলো যে ভাই আমি ফ্লোরিন, আমি সোডিয়াম, আমি ম্যাগনেসিয়াম, আমি এগুলাকে ভাঙবো, তুমি যাকেই ভাঙো না কেন, ওগো মানে হচ্ছে তুমি ম্যাগনেসিয়ামকে ভাঙলে ওরে ছাড়া তুমি অন্য কোনো কিছু পাবা না। তাহলে এটাকে আমরা বলতে পারি মৌলিক পদার্থ। বললাম না, এই জন্য কি মৌলিক পদার্থের একটা হ্যাডাম আছে, একটা পাওয়ার আছে, ও একাই 100, ও কারো ধার ধারে না। বাট আমি যদি তোমাকে বলি যে ভাইয়া একটা পানি, পানির সংকেত কি H2O, তাই না? প্রত্যেকেই জানো। পানিকে যদি তুমি ভাঙো তাহলে কি পাবা বলো তো? একটা পানিকে যদি তুমি ভাঙো, তুমি 2টা হাইড্রোজেন পাবা, একটা অক্সিজেন পাবা। কথা লজিক আছে কিনা? পানিকে যদি তুমি ভাঙো, 2টা হাইড্রোজেন, একটা অক্সিজেন পাবা। তাহলে ও কি মৌলিক পদার্থ? জীবনেও না। ও হয়েছে কিন্তু তোমার তাহলে যৌগিক পদার্থ। কি যৌগিক পদার্থ? একটু মাথায় রাখবা, বুঝছো? তাহলে যৌগিক পদার্থের সংজ্ঞাটা কি হইতে পারে? যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায়, বা ওই পদার্থের ভিতরে অন্য কোনো পদার্থ পাওয়া যায়। অর্থাৎ এইটার এখানে না, এখানে হয় হইবে, বা জাস্ট নাটা তুমি কাটিয়ে দেবা, তাহলে কিন্তু হয়ে যায়। দেখো, যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য পদার্থ পাওয়া যায়, ওই পদার্থ ছাড়া অন্য পদার্থ পাওয়া যায়, বা একের অধিক পদার্থ পাওয়া যায়, এটাকে আমরা বলতে পারি যৌগিক পদার্থ। যেমন কি আছে, যেমন এখানে দেখো তোমার পানি আছে, তুমি জাস্ট পানিকে ভাঙবা। আমি যদি বলি এই যে পানি, তারপর সালফিউরিক অ্যাসিড H2SO4, তুমি যদি ওরে ভাঙো, 2টা হাইড্রোজেন, একটা সালফার, 4টা অক্সিজেন কিন্তু ভাইয়া তুমি পাবা। ভাইয়া পানি কিনা এতটুকু আমাকে একটু বলো। মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থের ভিতরে পার্থক্যটা তুমি বুঝছো না?
তাহলে মৌলিক মানে কি, মৌলিক পদার্থ মানে কি, যে পদার্থকে ভাঙলে তুমি ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ ভাইয়া তুমি পাবা না। ঠিক আছে, মাথায় থাকবে এতটুকু। আর যৌগিক পদার্থ, ওরে ভাঙলে অনেকগুলা ভাইয়া তুমি এখানে পদার্থ পাবা, ওটাকে আমরা বলতে পারি যৌগিক পদার্থ। ঠিক আছে, এখন তোমরা শব্দ, এই যে মৌল শব্দটা শুনছো না, তোমরা কোশ্চেন করতে পারো না যে ভাইয়া তাহলে মৌল শব্দটা কোত্থেকে আসলো? এই মৌলিক পদার্থ থেকে মৌল শব্দটা আসছে। কারণ মৌলিক পদার্থ, এই যে পর্যায় সারণীতে যে 118টা মৌল আছে সবগুলোকে বলা হয় মৌলিক পদার্থ। শোনো, তুমি ওদেরকে মৌলিক পদার্থ বলতে পারো, আবার ওদেরকে মৌল তুমি বলতে পারো, কারণ একই কথা। মৌলিক পদার্থ যা, মৌলতা, কারণ ওই বোরনের ভাঙলে ওরে ছাড়া তুমি অন্য কোনো কিছু পাবা না। ক্লিয়ার ভাইয়া? এতটুকু পানি পানি আমি যতটুকু তোমাকে বুঝাইতে, আমি কি বুঝাইতে পারছি তোমাকে? দেখো, এখন এখানে একটু কথা আছে, আমরা তো এগুলো জানলাম। তো এই জন্য আমরা কিন্তু এই যে পর্যায় সারণীতে যে 118টা কি আছে, মৌল আছে, আমরা বলি না মৌল, ওই মৌল শব্দটা কিন্তু মৌলিক শব্দ থেকে আসছে। কারণ ওদেরকে তুমি যদি সিঙ্গেল সিঙ্গেল ভাঙো, ওগুলা ছাড়া তুমি অন্য কোনো কিছু পাবা না। আচ্ছা, এখন দেখো, আমরা জানি পর্যায় সারণীতে টোটাল মৌল আছে কয়টা বলো তো ভাইয়া? 118টা। তো এই 118টার ভিতরে প্রকৃতি আছে না, প্রকৃতি, এই প্রকৃতিতে পাওয়া যায় কয়টা মৌল? 98টা মৌল। একটু মুখস্থ রাখবা, তোমাদের বইয়ে আছে। প্রকৃতিতে পাওয়া যায়, তুমি এই 98টা মৌল কোথায় পাবা ভাইয়া? প্রকৃতিতে। মুখস্থ করো, প্রকৃতিতে পাওয়া যায় 98টা মৌল। তাহলে বাকি থাকে কয়টা 118টার ভিতর থেকে? ওই পাশে 18টা, এখানে 2টা, তাহলে 20টা। তাহলে বাকি থাকে 20টা। তো ওই 20টা মৌল কিন্তু তোমার কৃত্রিম গাড়ে কিন্তু কি করা হয়? তৈরি করা হয়, কৃত্রিমভাবে তৈরি করা হয়। কৃত্রিমভাবে তৈরি বিষয়টা বোঝো, মানে মানুষ কর্তৃক তৈরি, যেগুলা মানুষ বানায়। আর প্রকৃতি মানে কি? এগুলো সৃষ্টিকর্তা থেকে, এগুলো সৃষ্টিকর্তা থেকে ভাইয়া সৃষ্টি। আর এটা তোমার কি, বাকিগুলো কি আমরা বলতে পারি কৃত্রিম, বা আমরা বলতে পারি গবেষণাগারে। তো গবেষণাগারে কিন্তু বাকি 20টা মৌল কিন্তু তোমার পাওয়া যায়। ক্লিয়ার ভাইয়া? বলো, তুমি এতটুকু কনসেপ্ট বুঝছো? তাহলে আমি কি বলছি, টোটাল পর্যায় সারণীতে মৌল কয়টা? 118টা। তার ভিতরে তুমি 98টা পাবা প্রকৃতিতে, বাকি 20টা পাবা গবেষণাগারে। ওকে, এখন তোমাদের বইয়ের ভিতরে আর একটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ আছে, মানে একটা লাইন আছে যে আমাদের দেহের ভিতরে বা আমাদের শরীরের ভিতরে টোটাল 26 ধরনের মৌল আছে। এটা মাথায় রাখবা যে আমাদের শরীরে, আমাদের এই যে শরীরে, আমাদের শরীরে কয়টা মৌল আছে ভাইয়া? 26 ধরনের ভাইয়া মৌল আছে আমাদের শরীরে। 26 ধরনের কিন্তু মৌল আছে, 26 ধরনের মৌল আছে। ওকে, একটু মাথায় রাখবা, আমাদের শরীরে কয়টা মৌল আছে ভাইয়া? টোটাল 26 ধরনের কিন্তু মৌল আছে। এটা একটু মনে রাখবা, কয়টা মৌল আছে? 26 ধরনের। ক্লিয়ার? তাহলে মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ দুইটার ভিতরে পার্থক্য বুঝতে পেরেছো? এখন তোমাদের বইয়ে এটা বলা আছে যে পানি, তুমি চিন্তা করো ভাইয়া, পানিকে যদি তুমি ভাঙো তাহলে তুমি কি পাবা বলো তো? তুমি হাইড্রোজেন পাবা কয়টা? তুমি 2টা হাইড্রোজেন পাবা, আর একটি কি পাবা? একটি ভাইয়া তুমি অক্সিজেন পাবা, তাই না? পানিকে যদি জাস্ট তুমি ভাঙো তাহলে কিন্তু তুমি এই জিনিসটা কিন্তু পাবা। এখন এই ক্ষেত্রে একটা অনুপাত আছে, এই ক্ষেত্রে এই পানির একটা অনুপাত আছে। সেই অনুপাতটা কি? পানির অনুপাত। আমরা কিসের অনুপাত বের করতেছি? পানি। তাহলে পানির অনুপাতটা হচ্ছে হাইড্রোজেনের 2, তাহলে 2, এই অনুপাত কিন্তু এইভাবে লেখে। আর অক্সিজেনের কিছু নয়, মানে কিন্তু 1, তাহলে 2:1। এটা অনেক সময় এমসিকিউতে দিয়ে দিতে পারে যে পানির অনুপাত কত, 2:1 বা 2:1 তুমি কিন্তু বলতে পারো। ভাইয়া এতটুকু কে কে বুঝছো? হাত তোলো। এতটুকু কে কে বুঝছো? হাত তোলো। এতটুকু কে কে বুঝছো আমাকে একটু জানাও। এটা 3rd অধ্যায় ভাইয়া, এটা 3 নাম্বার অধ্যায়। আমি বলছি যে ভাইয়া 2য় অধ্যায় আমি পরে পড়াবো, কারণ এই 3য় অধ্যায়টা আগে শেখো, কারণ এখানে অনেক কিছু শেখার আছে। এইটাই আমি বলবো রসায়নের মেইন বা গোড়া হয়েছে 3য় অধ্যায়, 2য় অধ্যায় না। 2য় অধ্যায় আমরা পরে পড়বো, মেইন হয়েছে 3য় অধ্যায়। এটা শিখলে তোমার দেখবা সবগুলো আস্তে আস্তে সহজ লাগা শুরু করবে। এটা গোড়া, এই গোড়াটাকে আগে শক্তভাবে আমাদের ধরতে হবে, বুঝছো তুমি ভাইয়া? এখন আমি তোমাদের আরো একটা মজার জিনিস শিখাবো। তোমাদের এর পরবর্তী টপিকটা আছে কি জানো? পরমাণু এবং অণু নিয়ে কথা বলছে। খেয়াল করো, পরমাণু এবং অণু। আমি তোমাকে এখন একটা সম্পর্ক শিখাবো ভাইয়া। শোনো, এই যে মৌলিক পদার্থ, বা তুমি এটাকে কি বলতে পারো? তুমি এটাকে মৌল বলতে পারো। এই জিনিসটাকে কিন্তু আমরা বলতে পারি কি ভাইয়া বলো তো? এইটাই হয়েছে কিন্তু তোমার পরমাণু। এটাই কি ভাইয়া? পরমাণু। এটাই কি? পরমাণু। তাহলে মৌলিক পদার্থ কি তুমি পরমাণু বলতে পারো, মৌলিক পদার্থকে তুমি পরমাণু বলতে পারো, বা মৌলকে তুমি পরমাণু বলতে পারো। আর যৌগিক পদার্থকে কি বলা হয় জানো? অণু। যৌগিক পদার্থকে কি বলা হয় ভাইয়া? অণু। যৌগিক পদার্থকে কি বলা হয়? অণু। ক্লিয়ার? মানে
বুঝতে পারছো আমার কথাটা, যে আমি কি বলছি ভাইয়া, যে মৌলিক পদার্থ, তো তুমি এই মৌলিক পদার্থ বলতে পারো পর্যায়সারণী 118টা মৌলকে, বা তুমি মৌল বলতে পারো, বা তুমি পরমাণু বলতে পারো, একই কথা। অনেকে এতদিন পর্যন্ত এটা ঝামেলায় ছিল যে ভাইয়া মৌল আর পরমাণু মনে হয় আলাদা, আবার এই যে আমি যদি বলি আবার কি, আবার হচ্ছে কিন্তু যৌগিক পদার্থ আর অণু মনে হয় আলাদা। যৌগিক পদার্থ আর হচ্ছে কি অণু মনে হয় আলাদা, তোমরা অনেকেই এতদিন ধরে চিন্তা করছো, বাট না ভাইয়া, জিনিসটা দেখো খুবই মজার, যে অণু যা যৌগিক পদার্থ তা, পরমাণু যা মৌল তা মৌলিক পদার্থ তা। বুঝছো আমার কথা, বুঝছো? এই পার্থক্যটা অনেকে ধরতেই পারে না এই পর্যন্ত। তো পরের টপিকে কিন্তু তোমার এই মৌল আর হচ্ছে কিন্তু পরমাণু এবং অণু নিয়ে কিন্তু কথা বলছে, বুঝছো? তাহলে তুমি কোনগুলাকে পরমাণু বলতে পারো বলো তো? আমরা জানি পর্যায়সারণীতে যে 118টা মৌল আছে, এগুলো এক একটাকে আমি বলতে পারি পরমাণু। আর এই পানি H2O, সালফিউরিক অ্যাসিড H2SO4, অ্যামোনিয়া NH3, আবার আমি যদি বলি এগুলাকে বলা হয় কিন্তু যৌগিক পদার্থ বা অণু তুমি বলতে পারো। যৌগিক পদার্থ বা তুমি কি বলতে পারো ভাইয়া, অণু বলতে পারো। ওকে, আমার কথা ক্লিয়ার? এখন এইখানে একটু কথা আছে। তো যৌগিক পদার্থ বা হচ্ছে কিন্তু অণু, অর্থাৎ যৌগিক পদার্থের যে বিষয়টা, যে পদার্থকে বাংলায় ওই পদার্থ ছাড়া অন্য পদার্থ পাওয়া যায়, বা এখানে আর একটা জিনিস দিছে, হ্যাঁ বাংলে এইখানে দেখো অন্য পদার্থ পাওয়া যায়, এবং এখানে আরেকটু তোমার বাড়তি হবে, দুই বা ততোধিক তোমার কি পাওয়া যায়, 2 বা 2 এর অধিক মৌল পাওয়া যায়, অথবা তোমার 2 বা 2 এর অধিক, 2 বা 2 এর অধিক, 2 এর অধিক মৌল তুমি পাবা, 2 বা 2 এর অধিক তুমি মৌল পাবা। এটাকে আমরা বলতে পারি ভাইয়া যৌগিক পদার্থ। কি বলতে পারি? যৌগিক পদার্থ। ক্লিয়ার? এখন পরমাণু তো তুমি বুঝতে পারতেছো। এখন অনেকে বলবে যে ভাইয়া বিষয়টা আরো একটু সহজ করেন। দেখো মৌলিক পদার্থ বা মৌল বা পরমাণু কারা বলো তো? যারা সিঙ্গেল, যারা কি ভাইয়া সিঙ্গেল, যেমন তুমি আমি কি সিঙ্গেল, খাঁটি সিঙ্গেল। আমাদের যদি ভাঙ্গ একেবারে করো, একেবারে ভেঙে আমার আমাদের মন প্রাণ সব যদি ভেঙে তুমি টুকরো টুকরো খান খান করে দাও, তারপর তুমি আমার মনের ভিতরে আমাকে ছাড়া তুমি কাউকে পাবা না। একেবারে পিওর সিঙ্গেল, খাঁটি নির্ভেজাল, এর ভিতরে কোনো ভেজাল নাই। তো এইটা হচ্ছে সিঙ্গেল, এরাই হচ্ছে কিন্তু তোমার পরমাণু। সিঙ্গেল যারা তোমার আমার মতো একলা থাকে। আর যৌগিক পদার্থ বা অণুকারা ভাইয়া যারা ডাবল, যারা কি ভাইয়া ডাবল, DOUVLE, যারা ডাবল বা ট্রিপল বা আরো থাকতে পারে, আরো অনেক থাকতে পারে, এরা হচ্ছে যৌগিক পদার্থ। বুঝছো? যৌগিক পদার্থের ভিতরে যেমন পানি যেভাবে আছে H2O, আবার অক্সিজেনও আছে, এই O2। দেখো খেয়াল করো, O2 এটা কিন্তু একটা অণু। কেন জানো? কারণ এখানে অক্সিজেন এক নাই, সিঙ্গেল নাই, দুইজন আছে। কিন্তু এখানে শর্ত আছে যে তোমার হচ্ছে 2 এর অধিক। এই যে দেখো 2 বা 2 এর অধিক যদি মৌল থাকে তাহলে O2। আমি যদি বলি F2, তারপর আমি যদি বলি N2, এরা কি ভাইয়া বলো তো? এরা হচ্ছে কিন্তু অণু, এগুলো কিন্তু পরমাণু না। এখন তুমি বলো ভাইয়া O2 F2, আবার মাঝে মধ্যে তুমি দেখবা H2 লেখা আছে। তো এগুলা কেন হয় এটা আমি তোমাদের সপ্তম অধ্যায় শিখাবো, জারণ বিজারণের যুগপৎ, জারণ সংখ্যার নির্ণয়, সেখানে আমি পানি বানাই দেবো। ক্লিয়ার? বুঝছো তুমি? বুঝছো বিষয়টা? ক্লিয়ার? তাহলে এটা মাথায় রাখবা যে মৌল বা পরমাণু এগুলা কারা? যারা তোমার আমার মতো সিঙ্গেল। পানি তো আসে না সয়ে, যাই হোক তোমার আমার মতো সিঙ্গেল। আর যৌগিক পদার্থ বা অণু কারা? যারা ডাবল বা তার চেয়ে বেশি থাকতে পারে। হ্যাঁ, যেমন একজনের 4-5টা থাকে না, ওই রকম। বুঝছো? তো এরকম থাকতেই পারে, স্বাভাবিক। তো এটা হচ্ছে কিন্তু যৌগিক পদার্থ। তা বেটা ওরা কিছু করার নাই ভাইয়া। শোনো, মাঝে মধ্যে কষ্ট লাগে, দুঃখ লাগে। এত বড় হয়েছি, টাকা পয়সা কামাই করতেছি, বিয়ে শাদীর কোনো খবর নাই। বুঝছো? এই জীবনটাকে কি লাভ? কত কষ্ট। এই কষ্ট তোমরা বুঝবা না। শীত চইলা যাইয়া এখন আবার গরম আসতেছে, মানে এই কষ্ট আসলে একজন যারা সিঙ্গেল, পিওর সিঙ্গেল, তাদের মনের খবর আসলে কেউ জানে না। হ্যাঁ, আমি তো টাকা পয়সা ভাই, আমি তো কামাই করতেছি ভাই, যে কয় টাকা কামাই আমি তো কিছু না কিছু আয় করতেছি, এই দিয়ে তো দুমুঠো খাইতে পারবো ভাই।
এটা কেন বোঝে না রে ভাই? আমি তো এইটাই বুঝতেছি না। আর কত সিঙ্গেল থাকবো রে ভাই? আর কত আমি এই পর্যায় সারণীর এই 118টার মতো আমি কত সিঙ্গেল থাকবো রে ভাই? হাইড্রোজেন সিঙ্গেল, হিলিয়াম সিঙ্গেল, প্রত্যেকের সিঙ্গেল সিঙ্গেল বসায় রাখছে 118টা মৌল, প্রত্যেকেই সিঙ্গেল। আর কত সিঙ্গেল থাকবো রে ভাই? বুঝাও আমাকে। তো যাই হোক, কপালের নাম গোপাল, কিছুই করার নেই। নেক্সট আসি পরেরটা। আমরা পরেরটা দেখি। অনেক কষ্ট ভাইয়া, অনেক কষ্ট। আমার কষ্টটা কীরকম জানো? ওদের দেখলে আমার কষ্টটা লাগে এরকম, এই যে যারা ডাবল, ওদের দেখলে আমার কষ্টটা লাগে এরকম, COS cos 2 ওই যে জেনারেল ম্যাথে আবার হায়ার ম্যাথে আছে না, সাইন কস ট্যান, সেই cos 2 অনেক কষ্ট আমার, এটা মনে হয়। যেহেতু আমি গণিত করাই না, এই জন্য আমার মনের ভিতরে যে কষ্টটা সেটা হচ্ছে এভাবে আমি প্রকাশ করি, COS 2 cos 2। ক্লিয়ার? আচ্ছা, তো আমি আশা করছি বুঝছো তোমরা। পানি এতটুকু ভাইয়া বলো, এতটুকু পানি? যদি তোমাদের এতটুকু পানি হয়, দেখো এখন আসি পরের কনসেপ্টটা কি? আমাদের এতটুকু ডান তাইলে, তাই না? ঠিক আছে, স্লাইডগুলো তোমরা পেয়ে যাবা, এবং যারা নোট করতেছো তোমরা একটু নোট করবা। ওকে, হ্যাঁ আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ। সিঙ্গেল না ভাইয়া, দাঁড়িয়ে উঠছে। এখন দেখো মৌলের প্রতীক, তোমরা দেখবা পরের একটা টপিক আছে খুবই গুরুত্বপূর্ণ একটা। আমাকে চা দিছে, জুড়ে গেছে তা, এটা হইলো, এটা কোনো কথা হইলো নি? আচ্ছা, এখন আমরা যেটা দেখবো ভাইয়া, খেয়াল করো, আমরা এখন যেটা শিখবো মৌলের প্রতীক। কি ভাইয়া? মৌলের প্রতীক আছে না? যেমন তুমি একটু ভালো করে দেখো, এটাকে বলা হয় হাইড্রোজেন, ওরে বলা হয় হিলিয়াম। তাহলে হিলিয়াম, HELIUM, হিলিয়াম লেখে কি HE দ্বারা। আবার হাইড্রোজেন কিভাবে লেখে? HYDRO, হাইড্রোজেন এভাবে লেখে। তুমি চিন্তা করো মৌলের প্রতীক। আমি যদি বলি হাইড্রোজেনের কথা, তাহলে এই যে দেখো হাইড্রোজেন, কিন্তু এই জিনিসটাকে কিভাবে লেখে? H দ্বারা। এটা হচ্ছে মৌলের প্রতীক। আমি যদি বলি হিলিয়াম, এই যে হিলিয়াম, তো এটাকে কি দ্বারা প্রকাশ করে? HE দ্বারা ভাইয়া। এগুলো হচ্ছে তোমার মৌলের প্রতীক। তো এগুলো আসলে সিম্পল আছে, কিন্তু কিছু ব্যতিক্রম আছে। এই ব্যতিক্রমগুলো আমাদের জানতে হবে, যেগুলো ল্যাটিন ভাষায় লেখা, ওগুলোই কিন্তু আমাদের একটু ঝামেলা হইতে হবে, বুঝছো? আমার কথা বুঝছো? যেমন আমি যদি বলি কার্বনের কথা ভাইয়া, সিম্পল চিন্তা করো, কার্বন। তো কার্বনের যেহেতু প্রথম অক্ষর C, এই জন্য কিন্তু তোমার এই C দ্বারা প্রকাশ করে। হাইড্রোজেনের প্রথম অক্ষর H, এই জন্য হাইড্রোজেন। হিলিয়ামের প্রথম দুইটা অক্ষর টানছে HE, এই HE। হ্যাঁ, আমি যদি বলি ভাইয়া ক্লোরিন, আমরা ক্লোরিন কিভাবে লিখি? CHLO, RINA, এই যে ক্লোরিন। তাহলে এই যে ক্লোরিনের এই মাঝখানের এইচটা বাদ দিয়ে Cl নিছে, এই ক্লোরিনকে Cl দ্বারা কিন্তু ভাইয়া প্রকাশ করে। কি দ্বারা প্রকাশ করে? Cl দ্বারা প্রকাশ করে। একটু মাথায় রাখবা। কিন্তু দেখো কিছু, এগুলো তো আমরা জানি সিম্পল, বাট ভাইয়া কিছু ব্যতিক্রম আছে। ব্যতিক্রমগুলা কি একটু দেখো, তোমরা নিচে লেখো। হ্যাঁ, কিছু ল্যাটিন ভাষার আছে। ল্যাটিন ভাষায় আমি যদি বলি, ল্যাটিন ভাষায় কিছু তোমাদের বইয়ে আছে, একটু দেখো। ল্যাটিন ভাষায় কিছু মৌল আছে, মৌলের নাম লেখা আছে। আমি যদি বলি কি আছে ভাইয়া বলো তো? প্রথমত হচ্ছে কি? প্রথমত হচ্ছে তোমার সোডিয়াম। এই সোডিয়ামকে আমরা বাংলায় বলি কি? সোডিয়াম। একটু পড়ো, সোডিয়াম, কিন্তু এটাকে লেখা হয় নেট্রিয়াম। এটা ল্যাটিন একটা শব্দ, নেট্রিয়াম। এই নেট্রিয়ামের এই মুখস্থ করতে হবে, কারণ এগুলো এমসিকিউতে আসবে। এই Na দ্বারা, Na হইছে কিন্তু তোমার প্রতীক, সোডিয়ামের প্রতীক হইছে Na। তাহলে আসলো কোত্থেকে? নেট্রিয়াম থেকে, ল্যাটিন ভাষা নেট্রিয়াম। তারপর কপার, কিপ্রুম। আমি যদি বলি কপারের কথা, তোমাদের বই এগুলো মুখস্থ করো ভাইয়া। কিপ্রুম, CUP, RUM, কিপ্রুম। এই কিপ্রুমের এই যে দেখো প্রথম দুইটা অক্ষর CU দ্বারা, এটা কিন্তু তোমার প্রতীক, কপার। তারপর আসছে কিন্তু পটাশিয়াম ভাইয়া, পটাশিয়াম। তো পটাশিয়ামের যেটা মানে ল্যাটিন শব্দ কালিয়াম। তো এই পটাশিয়ামের ল্যাটিন শব্দ কালিয়াম, এই জন্য পটাশিয়ামকে Ka দ্বারা প্রকাশ করে। ক্লিয়ার? Ka দ্বারা প্রকাশ, এগুলো তোমাদের বই আছে। তারপর সিলভার, যেটা সিলভার, আর্জেন্টাম। আমি যদি বলি সিলভারের কথা, মুখস্থ করো ভাইয়া, এগুলো মুখস্থ করো। সিলভারকে লেখে কিন্তু ভাইয়া তোমার আর্জেন্টাম। তো এই আর্জেন্টামের কিন্তু AR দ্বারা তোমার এই যে দেখো আর্জেন্টাম, সরি AR না, আর বাদ দিয়ে AG, এই AG দ্বারা কিন্তু তোমার সিলভারকে প্রকাশ করে। AG, সিলভার। ক্লিয়ার? তারপর আছে কিন্তু টিন, যেটা খুবই ইম্পর্টেন্ট, স্টানাম।
এগুলা আসবে তাতে কোনো ভুল নাই। স্টানাম, স্টানাম এসটি দ্বারা কিন্তু প্রকাশ করে। টিন এসটি দ্বারা, এসটি টিনকে কি দ্বারা প্রকাশ করে? এসটি, এসটি এসটি দ্বারা প্রকাশ করে। যেহেতু স্টানাম এস এন দ্বারা প্রকাশ করে ভাইয়া, এসটি না, এস এন দ্বারা। টিন এস এন, এস এন, এস এন মুখস্থ করো। টিন স্টানাম, স্টানাম, স্টানাম থেকে এস এন, এস এন। এরপর আসে অ্যান্টিমনি, অ্যান্টিমনি স্টেভিউম, অ্যান্টিমনি তার মানে কি? স্টেভিউম, এসটিভিউম। তো এসটিভিউম, এসটিভিউম যেটাকে কিন্তু আমরা জানি এসবি দ্বারা প্রকাশ করে। অ্যান্টিমনিকে এসবি দ্বারা প্রকাশ করে। মুখস্থ করো, এখানে মুখস্থ করো। অ্যান্টিমনিকে এসবি দ্বারা প্রকাশ করে। দাবি মোদের একটাই, ভাইয়ের জন্য ভাবি চাই, রাইট? ঠিক আছে, আন্দোলন করো, সবাই আন্দোলন নামতে হবে, নাহলে তো কাজ হইব না। দেখো না, বাংলাদেশে আন্দোলনে নামলে, এই যে ছাত্ররা আন্দোলনে নামছে, শেখ হাসিনাকে নামাই দিয়েছে। হ্যাঁ, ক্ষমতা তোমাদের কাছেই, সব ছাত্রদের কাছে ক্ষমতা একমাত্র ছাত্রদের কাছেই থাকে। তোমরা যদি আন্দোলন করো সব কিছু হবে, না হইবে কেমনে বলো? ঠিক আছে, আচ্ছা, কে এ দিছি না? পটাশিয়ামের হবে কিন্তু কে। থ্যাংক ইউ সো মাচ। কে হবে? শুধু কে, শুধু কে, শুধু কে। অ্যান্টিমনি এস্টিভিয়াম, অ্যান্টিমনি এস্টিভিয়াম এস ভি দ্বারা প্রকাশ করে, এস ভি দ্বারা প্রকাশ করে। আচ্ছা, এরপর আসি কিন্তু ভাইয়া পরেরটা, গোল্ড, ইউরিয়াম। এবার আসছে কিন্তু গোল্ড, খুবই গুরুত্বপূর্ণ। এগুলা বিগত বছর আসছে ভাইয়া, এগুলা আসবে। এইরিয়ম, এইরিয়ম যেটাকে কিন্তু এ ইউ দ্বারা প্রকাশ করে, এগুলো আসবে ভাইয়া, ফিক্সড আসবে, ফিক্সড। ইউরিয়াম, 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 ইউরিয়াম। তারপর হচ্ছে কিন্তু লেড, প্লাম্বাম, প্লাম্বাম, লেড, লেড যেটা মুখস্থ করো, লেড, প্লাম্বাম, 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 প্লাম্বাম। তার মানে কি? পিবি দ্বারা প্রকাশ করে, প্লাম্বাম, লেড পিবি দ্বারা প্রকাশ করে, প্লাম্বাম, 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 প্লাম্বাম। তারপর টাংস্টেন, ওলফাম, টাংস্টেন আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। টাংস্টেন, ওলফাম, 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 ওলফাম যেটাকে কিন্তু কি দ্বারা প্রকাশ করে বলো তো? টাংস্টেনকে কি দ্বারা প্রকাশ করে? ওলফাম, ডাব্লু দ্বারা প্রকাশ করে, ডাব্লু, 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 ডাব্লু। ওলফাম, ওলফাম। ক্লিয়ার, ক্লিয়ার। ওলফ্রাম, ফ্রাম হবে, ওলফ্রাম। তারপর হচ্ছে আয়রন। এরপর আছে কি তোমার? আয়রন আছে, দাঁড়াও আমি এটা একটু এই সাইডে আনি যেন এখানে লিখতে পারি, কারণ এইগুলা তুমি বাদ দিতে পারবা না ভাইয়া। অনেকে বাদ দিতে চায়, অনেকে বলে যে ভাইয়া এগুলো মাথায় ঢুকতেছে না, এগুলো আমি বাদ দিতে পারবো না, কিন্তু ভুল ভাইয়া। তুমি এগুলা বাদ দিতে পারবা না, কোনোভাবেই তুমি বাদ দিতে পারবা না ভাইয়া, ঠিক আছে? আচ্ছা, তারপর আসি কিন্তু নেক্সট আমরা কি জানবো? আয়রন, আয়রন মানে ফেরাম, আয়রন মানে ফেরাম, আয়রন মানে ফেরাম। আচ্ছা, কি রে, ওই থেকে এখানে আনা ধরছি, তা কাইতে গেছে এটা, এটা হইল? আহা, এটা হইল? দেখো, এবার আছে কিন্তু ফেরাম, ফেরাম, আয়রন মানে কিন্তু ফেরাম, আয়রন মানে ফেরাম, মুখস্থ করো। আয়রন মানে কিন্তু ফেরাম, আয়রন মানে ফেরাম, মুখস্থ করো। আচ্ছা, একটু বোর্ডটা সমস্যা করতেছে, দাঁড়াও। তারপর আসে কিন্তু আয়রন, 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 আয়রন যেটাকে আমরা বলতে পারি ফেরাম, ফেরাম অর্থাৎ এফি দ্বারা প্রকাশ করে। আয়রন ফেরাম এফি দ্বারা প্রকাশ করে, এর এস দ্বারা। তারপর মাইকরি কি? হাইড্রোজিরাম এইচ জি দ্বারা প্রকাশ করে। মার্কারি, 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 মার্কারি মানে কি? হাইড্রোজিরাম, হাইড্রোজিরাম একটু পড়ে নিও, যেটাকে কিন্তু এইচ জি দ্বারা প্রকাশ করে। মার্কারি, এইচ জি, এইচ জি, এইচ জি। ভাইয়া শোনো, শোনো, একটু দেখো, একটু দেখো, এফি দ্বারা প্রকাশ করে। এখন দেখো, তোমরা একটু পড়ো, সবাই 2টা মিনিট পড়বা, কারণ এগুলা ভাইয়া ইম্পর্টেন্ট। এগুলো তুমি আসলে সবাই আসলে এই জিনিসগুলোকে বাদ দিতে চায়, বাট আমি আসলে বাদ দেই না, কারণ এগুলো থেকে এমসিকিউ থাকে ভাইয়া। তুমি সামনে অর্ধবার্ষিক দিবা, সামনে প্রি টেস্ট দিবা, ফাইনাল পরীক্ষা দিবা, কত পরীক্ষা আছে তোমার, তাই না? তুমি এগুলোকে বাদ দিতে পারবা না, ঠিক আছে? এগুলোকে বাদ দিতে পারবা না, কোনোভাবে বাদ দিতে পারবা না, বাদ দেওয়ার উপায় নেই, ঠিক আছে? তাহলে দেখো, পড়ো। ল্যাটিন ভাষা যেগুলো, সোডিয়াম, সোডিয়ামকে বলা হয় নেট্রিয়াম, 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 নেট্রিয়াম। সোডিয়াম, নেট্রিয়াম এনে দ্বারা প্রকাশ করে। আচ্ছা, কপার, কিউপ্রিম, কিউপ্রিম, কিউপ্রিম সিও দ্বারা প্রকাশ করে। কপার, কিউপ্রিম, সিও দ্বারা প্রকাশ করে। পটাশিয়াম, ক্যালিয়াম, ক্যালিয়াম, ক্যালিয়াম কে দ্বারা প্রকাশ করে? ক্যালিয়াম। তারপর আছে কিন্তু সিলভার, আর্জেন্টাম, আর্জেন্টাম এজি দ্বারা প্রকাশ করে। সিলভার, আর্জেন্টাম এগুলো মুখস্থ করতে হবে। তারপর টিনকে স্টোনাম, 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 স্টোনাম এসএন দ্বারা প্রকাশ করে। অ্যান্টিমনি, এস্টিভিয়াম, এস্টিভিয়াম, এস্টিভিয়াম এসভি দ্বারা প্রকাশ করে। তারপর আছে গোল্ড, এইরিয়াম, এইরিয়াম এইউ দ্বারা প্রকাশ করে, এইরিয়াম। তারপর লেড, প্লাম্বাম, প্লাম্বাম, প্লাম্বাম পিবি দ্বারা প্রকাশ করে। টাংস্টন,
টাংস্টেন মানে কি ওলফ্রাম ডাব্লিউ দ্বারা প্রকাশ করে, আয়রন ফিরাম এফি দ্বারা প্রকাশ করে, মার্কারি হাইড্রোজিরাম এজি দ্বারা তোমার প্রকাশ করে। ক্লিয়ার ভাইয়া? বলো, তুমি বুঝছো কিনা সেটা বলো আমাকে। পুরো কনসেপ্টটা ক্লিয়ার? বলো ভাইয়া, পুরো জিনিসটা বুঝছো? এগুলো আমাদের কিন্তু লাগবে ভাইয়া। লেখা ভালো বুঝে না, তোমাদের বইও আছে, তুমি একটু ভালো করে সেখান থেকে দেখে নাও। হ্যাঁ, তারপরে আসি কিন্তু সংকেত। তো সংকেতের কথা বলছে, দেখো তো সংকেতটা তো এটা একেবারে সিম্পল। ওখানে কিছু সংকেত তোমাদের বইয়ে দেওয়া আছে, যেমন তোমার নাইট্রোজেন আছে, তারপরে কি কি ওইরকম যেগুলো আছে একটু তোমরা পড়ে নিও, আশা করছি তোমরা বুঝছো। এখন আমাদের যে টপিকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, দেখো সেটা হচ্ছে কি আমাদের জানতে হবে পরমাণুর সাংগঠনিক কণা। দেখো পরমাণুর কি সাংগঠনিক কণা এটা সম্পর্কে গাঠনিক কণা। দেখো এটা খেয়াল করো, কণা এটা জিনিসটা কি, এটা মানে কি আমরা কিন্তু জানি। এই যে তুমি পর্যায় সারণীতে 118টা মৌল দেখতে পারতেছ, তুমি যেটাই নিয়েই কাজ করো না কেন, প্রত্যেকটা মৌলের ভিতরে ইলেকট্রন আছে, প্রোটন আছে, নিউট্রন আছে। এটা মাথায় রাখবা। আমার কথা বুঝছো? এটা আমি একটা তোমাদের একটু বুঝাই, আমি তোমাকে একটা মৌল দিয়া বুঝাই। যেমন সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করো তো ভাইয়া, তোমার তার আগে জানতে হবে সোডিয়ামের পারমাণবিক যে সংখ্যাটা, এটা কিন্তু আমাদের ভাইয়া জানতে হবে। ঠিক আছে, আমরা কি জানবো? আচ্ছা দাঁড়াও, আমি তার আগে পারমাণবিক ভরটা শিখাইলে ভালো হইতো না? দাঁড়াও, এর ভিতরে একটা টপিক আছে খুবই গুরুত্বপূর্ণ, এটা আগে শেখানো উচিত। তো যাই হোক, দেখো তাহলে আমি যেটা তোমাকে বলতে চাচ্ছি ভাইয়া, পরমাণুর সাংগঠনিক কণা, এখন এটা সম্পর্কে জানবো আমরা। প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন সম্পর্কে আমরা কিন্তু জানবো। ঠিক আছে, তুমি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করো। তুমি কিভাবে ইলেকট্রন বিন্যাস করবা? সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত ভাইয়া? 11, তাই না? এখন তোমরা একটা কোশ্চেন করো যে ভাইয়া আমরা কত পর্যন্ত মুখস্থ করব? তোমরা পর্যায় সারণীর 1 থেকে 30 পর্যন্ত টোটাল 30টা মৌলের পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভরটা তোমার টানা মুখস্থ করতে হবে। আমি এইটার পরেই লেখা দেব, আমি লেখা দেব। ঠিক আছে, তাহলে দেখো, তুমি দেখো আমরা জানি একটা যে কোনো পরমাণু, পর্যায় সারণীর যে কোনো পরমাণু, আমি সোডিয়াম নিয়ে কাজ করতেছি, তো ওইটার ভিতরে একটা নিউক্লিয়াস থাকে ভাইয়া। মাঝখানে কি থাকে? একটা গোল্লা, একটা নিউক্লিয়াস থাকে। কি থাকে ভাইয়া? নিউক্লিয়াস থাকে। কি থাকে ভাইয়া? নিউক্লিয়াস থাকে। এই যে এটার নাম কি ভাইয়া বলো তো? নিউক্লিয়াস। এটার নাম কি? নিউক্লিয়াস। এটার নাম কি ভাইয়া? নিউক্লিয়াস। এরপরে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কিন্তু ভাইয়া 11, তাহলে নিউক্লিয়াসের বাইরায় এগুলো কিন্তু তোমার কক্ষপথ। মাথায় রাখবা, প্রথম কক্ষপথে বসে 2টা ইলেকট্রন। কয়টা ভাইয়া? 2টা। কয়টা? এটা মুখস্থ। 2টার উপরে বসবে না, 2টার কম বসতে পারে, 2টার উপরে বসবে না প্রথম কক্ষপথে। তারপরে আসি ভাইয়া দ্বিতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন বসে? দ্বিতীয় কক্ষপথে যেহেতু সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, তাহলে প্রথম কক্ষপথে 2টা, পরেরটা হচ্ছে 8টা, সর্বোচ্চ 8টা, সর্বনিম্ন যত বসাতে পারো, কিন্তু সর্বোচ্চ 8টা। 2, 4, এই 6, এই 8, তাহলে 8 আর 2 কত ভাইয়া? 10। কিন্তু সোডিয়ামের কত ভাইয়া? 11, তার মানে আর একটা কক্ষপথ আমাদের লাগবে। এগুলো কিন্তু কক্ষপথ, তাহলে এই হয়েছে কিন্তু আর একটা ইলেকট্রন, এই বৈশাখ গেল 11। তাহলে আমরা কার ইলেকট্রন বিন্যাস করলাম ভাইয়া? সোডিয়াম, যার সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কিন্তু 11। দেখো আমরা যখন ইলেকট্রন, এটা কিন্তু আমরা ইলেকট্রন বিন্যাস করছি, এবং ইলেকট্রন বিন্যাসে তুমি দেখতে পারতেছো মাঝখানে কিন্তু একটা নিউক্লিয়াস আছে, তার বাইরে কিন্তু নিউক্লিয়াসের বাইরে কিন্তু কক্ষপথ। এগুলোকে বলা হয় কক্ষপথ, বা তুমি বলতে পারো শক্তিস্তর। তুমি এগুলোকে বলতে পারো কক্ষপথ, বা তুমি বলতে পারো ভাইয়া শক্তিস্তর। তো শক্তিস্তরে কি আছে? ইলেকট্রন আছে। ওকে, আচ্ছা, তো আমরা এইখানে যেটা শিখবো, 3টা জিনিস সম্পর্কে আমরা শিখবো। একটা হচ্ছে কিন্তু প্রোটন সম্পর্কে আমরা জানবো, যে প্রোটনের আসলে কি কি আছে এটা সম্পর্কে আমরা জানবো। তারপর সেকেন্ড নাম্বার আমরা কিন্তু নিউট্রন সম্পর্কে জানবো, আর আরেকটা জিনিস সম্পর্কে আমরা জানবো, সেটা হচ্ছে কিন্তু তোমার ইলেকট্রন সম্পর্কে জানবো। ওকে, দেখো ভাইয়া তুমি ভালো করে দেখো, তোমাকে আমি একটা বার বুঝাবো, তুমি এমনিতেই বুঝতে পারবা, ভাইয়া বুঝতে পারবা যে প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন। এখন ভাইয়া এই বাহিরে যারা আছে ওদেরকে বলে কি জানো? এই যে আমি ডট 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 দিছি বিন্দুর মতো, এগুলাকে কিন্তু ভাইয়া বলা হয় ইলেকট্রন। মাথায় রাখবা, ইলেকট্রন ভাইয়া কি? ইলেকট্রন। আর এই যে ইলেকট্রন টোটাল কয়টা ভাইয়া? 11টা। আর এই যে মাঝখানে একটা নিউক্লিয়াস আছে না, তো এই নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন থাকে প্লাস নিউট্রন থাকে। এই নিউক্লিয়াসটার মধ্যে প্রোটন থাকে আর নিউট্রন থাকে। আমি একটা কথা বলে দিই তোমাদেরকে, খুব ভালোভাবে খেয়াল করবা, যে ভাইয়া
এটা কিন্তু এই পুরো জিনিসটাকে কিন্তু আমরা বলতে পারি কি, এই পুরো জিনিসটাকে আমরা বলতে পারি যে তোমার এটা হচ্ছে একটা নিউক্লিয়াস, পুরোটা কিন্তু একটা নিউক্লিয়াস। বাট এই নিউক্লিয়াসের ভিতরে, এই যে নিউক্লিয়াসের ভিতরে এইটাকে হচ্ছে কিন্তু তোমার প্রোটন, এটা হচ্ছে তোমার প্রোটন, হ্যাঁ। আর এই যে জিনিসটা এন, এটা হচ্ছে কিন্তু তোমার নিউট্রন। একটু মাথায় রাখবা, নিউট্রন। ক্লিয়ার? আমার কথা বুঝছো? এখন এইখানে আমি তোমাকে যে জিনিসটা শিখাবো ভাইয়া, প্রোটন আর নিউট্রন কিন্তু যেহেতু ওরা একসাথে থাকে, তার মানে অবশ্যই ওদের ভিতরে একটা মিল আছে বা মিল থাকা দরকার। অবশ্যই আছে, একটা জায়গায় আছে, সব জায়গায় আবার মিল নাই, বুঝো না? ধরো ভাই ভাই এক তোমরা, এখন বিয়ার আগে তোমরা মিল আছো, বিয়ার পর মিল থাকবে না, হিসাব বরাবর। এগুলো বাস্তব ভাই। তোমার ভাইয়ের লাগে, বড় ভাইয়ের লাগে, তোমার ছোট ভাইয়ের লাগে ভালো ভালো একেবারে গলা ধরা খাতির। কোন পর্যন্ত জানো? বিয়া, তোমরা যখন বিয়ার আগ পর্যন্ত থাকবে, তোমার ভাইয়ের বিয়া, তোমার বিয়ার আগ পর্যন্ত, যখন তোমরা দোনোজন বিয়া করবা, তোমাদের সন্তান সন্ততি হবে, তখন এই ভাই ভাই আর মিল থাকবে নয় করে না। তাহলে এরা ধরো ভাই ভাই, ওদের ভিতরে মিল আছে কিন্তু সব জায়গায় আবার মিল নাই। হ্যাঁ, আমি এটা দেখাবো। আর এই বাহিরে যে কক্ষপথ বা শক্তিস্তরে যে ইলেকট্রনগুলো আছে, এই ইলেকট্রনের সাথে আবার তোমার এই প্রোটনের কিন্তু মিল আছে। আমি আর একটা জিনিস স্পষ্ট করতে চাই তোমাদের মাঝে, তুমি দেখো, আর একটা জিনিস আমি একটু স্পষ্ট করতে চাই। দেখো ভাইয়া, কি এই যে ইলেকট্রন, যেহেতু ই আছে, তার মানে ইলেকট্রনকে কিন্তু ভাইয়া ই দ্বারা প্রকাশ করে, এবং মাথায় কিন্তু ইলেকট্রন কিন্তু নেগেটিভ মানে ঋণাত্মক চার্জ, এই জন্য দেখবা এই ই এর মাথায় অনেক সময় মাইনাস থাকে। এবার আসে কিন্তু এই ভিতরে কিন্তু প্রোটন আছে, প্রোটন যেহেতু প, তার মানে প্রোটনকে পি দ্বারা প্রকাশ করে। আর প্রোটন হয়েছে কিন্তু ধনাত্মক, এই জন্য তুমি দেখবা পি এর থাকে কি, এটা প্রোটনটা কিন্তু পজিটিভ থাকে আর ইলেকট্রনটা তোমার নেগেটিভ থাকে। আর নিউটনের কিন্তু কোনো চার্জ না, নিউটন যেহেতু ন, তার মানে এন দ্বারা প্রকাশ করে, এটা কোনো চার্জ নাই, চার্জ হচ্ছে কিন্তু তোমার 0। এটা মাথায় রাখবা। আচ্ছা, আমি পয়েন্টে আসতেছি। আমি যেটা তোমাকে বুঝাইতে চাচ্ছিলাম যে ওরা যেহেতু একসাথে আছে, ওদের ভিতরে কিন্তু একটা মিল আছে, একটা পর্যায়ে মিল আছে, সব জায়গায় নেই। আর একটা বিষয়, এই সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কয়টা? 11টা না? পারমাণবিক সংখ্যা আর প্রোটন সংখ্যা একই কথা। আমি আবার বলতেছি কথাটা, যে এই প্রোটন সংখ্যা বা তুমি এটাকে বলতে পারো পারমাণবিক সংখ্যা, এটা কিন্তু পারমাণবিক সংখ্যাও কিন্তু বলতে পারো, কারণ পারমাণবিক সংখ্যা আর প্রোটন সংখ্যা কিন্তু ভাইয়া তোমার একই কথা। ওকে, তাহলে তুমি চিন্তা করো, তাহলে এখানে প্রোটন সংখ্যা কয়টা আছে? তাহলে যেহেতু পারমাণবিক সংখ্যা 11, তাহলে প্রোটন সংখ্যা 11, আর ওর বাইরে ইলেকট্রনও 11। এইটা মাথায় রাখবা যে এই যে বাহিরে যে কয়টা ইলেকট্রন ওই কয়টা প্রোটন, যে কয়টা ইলেকট্রন ওই কয়টা প্রোটন। বোঝো না এই বিষয়টা? এখানে টোটাল ইলেকট্রন কয়টা? 11টা। তার মানে এই নিউক্লিয়াসের মধ্যে 11টা প্রোটন আছে, বুঝছো? যদি এখানে ইলেকট্রন থাকতো 15টা, তার মানে এর ভিতরে নিউক্লিয়াসের ভিতরে প্রোটনও থাকতো 15টা। যদি এখানে ইলেকট্রন চারপাশে থাকতো 20টা, তাহলে নিউক্লিয়াসের ভিতরে প্রোটনও থাকতো 20টা। ক্লিয়ার? কারণ প্রোটন এবং নিউট্রনের মধ্যে কিন্তু একটা ভালো, প্রোটন আর ইলেকট্রনের মধ্যে ভালো একটা সম্পর্ক আছে। ওকে, এখন আসি মেইন পয়েন্টে ভাইয়া। মেইন পয়েন্টে আমরা এখন যেটা শিখবো, তোমাদের বইয়ে যেটা লেখা আছে সেটা। হ্যাঁ, তুমি দেখো ভাইয়া, আমাদের এখন যেটা শিখতে হবে, আমি যেটা বলছি দেখো, ভালো করে তাকাও, ভালো করে খেয়াল করো। তুমি কি খেয়াল করবা? লুক, তাকাও এখানে। দেখো আমি কেন তাকাইতে বলছি তোমাকে, আমি এই জন্যই তাকাইতে বলছি তোমাকে। দেখো আমি এই জন্যই তোমাকে তাকাইতে বলছি, তুমি একটু খেয়াল করো। আমরা প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন সম্পর্কে শিখতেছি। এই প্রোটনের প থেকে প্রোটনকে পি দ্বারা প্রকাশ করে, নিউটনের ন থেকে এন দ্বারা প্রকাশ করে, ইলেকট্রনের ই থেকে ইলেকট্রনকে ই দ্বারা প্রকাশ করে। ডান। এরপর আমি যদি বলি চার্জের কথা, যে ভাইয়া প্রোটনের চার্জ হয়েছে কিন্তু ধনাত্মক, হুইচ ইজ পজিটিভ, আর ইলেকট্রনের চার্জ হয়েছে কিন্তু ঋণাত্মক, আর নিউটনের কোনো চার্জ ভাইয়া নাই, আলটিমেটলি কিন্তু তোমার 0। আচ্ছা, ডান। এটা আমাদের কিন্তু গেল, এতটুকু কিন্তু আমরা কিন্তু বুঝতে পারছি। এখন তুমি চিন্তা করো ভাইয়া, এটা কিন্তু তোমার হচ্ছে প্রতীক, এগুলোকে বলা হয় তোমার প্রতীক, এগুলো হচ্ছে তোমার প্রতীক। এটা কিন্তু তোমার চার্জ, কার কত চার্জ সেটা। এখন আমরা কিন্তু শিখবো হচ্ছে কিন্তু প্রকৃত চার্জ, বা এটাকে তুমি বলতে পারো ভাইয়া আধানও বলতে পারো। কি প্রকৃত চার্জ বা আধানটা কি হবে ভাইয়া? প্রোটন, নিউট্রন, ইলেকট্রন। একটু মাথায় রাখবা ভাইয়া, যেহেতু প্রোটনের চার্জ আছে
আবার ইলেকট্রনের কিন্তু চার্জ আছে, হয়তো বা প্রোটনের পজিটিভ, এই জন্য এই যে তোমার প্রোটনের প্রকৃত যে চার্জটা হবে প্লাস 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, কারণ চার্জের একক হচ্ছে কিন্তু কুলম, ফিজিক্সে পড়াবো না তোমাদের, চার্জের একক হচ্ছে কিন্তু কুলম। ওকে, প্লাস বসছে কারণ প্রোটনের চার্জ হচ্ছে কিন্তু পজিটিভ, এই জন্য প্রকৃত চার্জ হবে কিন্তু প্লাস 1.6 ইন্টু 10⁻, যেহেতু আমি বলছি যে প্রোটন সংখ্যাও যা ইলেকট্রন সংখ্যাও তা, এখানে 11টা প্রোটন আছে 11টা ইলেকট্রন আছে, তার মানে এই যে তাহলে প্রোটনের চার্জও যা হবে ইলেকট্রনের চার্জও তা হবে। এই যে দেখো 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, এই তো সেম হবে দুইটা, তবে এটা হবে যেহেতু নেগেটিভ এটা হবে মাইনাস। ডান গেল আমাদের কিন্তু চার্জের ক্ষেত্রে। এরপর আসে কিন্তু নেক্সট পরেরটা আমাদের জানতে হবে ভাইয়া ভর, প্রকৃত ভর খুবই গুরুত্বপূর্ণ। প্রকৃত ভর, প্রকৃত ভর মানে কি? যেমন প্রোটনের একটা ভর আছে, নিউটনের একটা ভর আছে, ইলেকট্রনের একটা ভর আছে। ভাইয়া সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখানে মাথায় রাখবা যে ভাইয়া এখানে যে ইলেকট্রনগুলো বাইরে আছে ওদের ভর সবচেয়ে বেশি, আর প্রোটন আর নিউটন যে মাঝখানে আছে ওদের ভর একটু কম, কিন্তু দুইজনের মধ্যে একটু মিল আছে। তাহলে ভর কত? 9.1 ইন্টু 10⁻⁻, এই যে ইলেকট্রনের ভর হয়েছে 9.1 ইন্টু 10⁻⁻28 গ্রাম, মুখস্থ করো 9.1 ইন্টু 10⁻⁻28 গ্রাম, 9.1 ইন্টু 10⁻⁻28 গ্রাম। আচ্ছা তুমি বলবা ভাইয়া তাহলে নিউটনের প্রকৃত চার্জ যেহেতু নাই তার মানে জিরো, এটা জিরো হবে, এটাও জিরো হবে। এখন তুমি দেখো, এখন তুমি দেখো এরপর আসে কিন্তু তুমি বলবা যে তাহলে প্রোটন আর নিউটনের কত? প্রোটনের হয়েছে কিন্তু 1.673 ইন্টু 10⁻⁻, অর্থাৎ 24 গ্রাম, 1.673 ইন্টু 10⁻⁻24 গ্রাম। আর নিউটনের প্রকৃত ভর হয়েছে 1.675 ইন্টু 10⁻⁻24 গ্রাম। আমি একটা কথা বলছিলাম, প্রোটন আর নিউটন যেহেতু নিউক্লিয়াসটার মধ্যে থাকে তার মানে ওদের ভিতরে একটু ভাই ভাই, ওরা ধরো ভাই ভাই, কিন্তু বিয়ের আগ পর্যন্ত ওদের মধ্যে একটা খাতিল আছে, কিন্তু তারপর আর নাই। তো খাতিলটা এখানে প্রকৃত ভরে, এই যে ধরো প্রোটনের ভর হয়েছে 1.673 আর অর্ধ হয়েছে 1.675, আর তা সবই সেম, এখানে শুধু প্রোটনের ক্ষেত্রে 3 থাকবে, এখানে 5 থাকবে। আর ইলেকট্রন চেতা ওর ভর সবচেয়ে বেশি 9.1 ইন্টু, ও পুরোটাই আলাদা। আর চার্জের দিক দিয়া এই যে ইলেকট্রনের চার্জ হচ্ছে কিন্তু তোমার নেগেটিভ আর প্রোটনের চার্জ হচ্ছে কিন্তু পজিটিভ, এই জন্য চার্জের দিক দিয়া কিন্তু আবার প্রকৃত চার্জের দিক দিয়া এই যে প্রোটন আর ইলেকট্রন কিন্তু তোমার সমান আছে। আমি বুঝাইতে পারছি তোমাকে? এতটুকু কে কে বুঝছো আমাকে একটু ভাইয়া জানাও, একটু জানাও, হারিয়াপ একটু ভাইয়া তোমরা প্রত্যেকে জানাও যে এতটুকু তুমি বুঝছো কিনা, আমি যে তোমাকে বুঝাইলাম তুমি এতটুকু ভাইয়া বুঝছো কিনা। ভাইয়া নিউক্লিয়াস, ও বলো এতটুকু তুমি বুঝছো কিনা, এতটুকু তুমি বুঝছো কিনা বলো। এই অংশটা কেন এত গুরুত্ব দিয়ে পড়াইলাম? কারণ এটা থেকে এমসিকিউ থাকবে, এখান থেকে ভাইয়া এমসিকিউ থাকবে। ভাইয়া নিউক্লিয়াসের ভর বেশি, কেমনে নিউক্লিয়াসের ভর বেশি? হ্যাঁ তুমি এই 1.673 আর 1. যেটা বের হয়েছে এটা কি করে দেখো তো কত আসে? 1.673 ইন্টু 10⁻⁻ কত? -24, এর সাথে গুণ হইবে আবার 1.673 গুণ না সরি যোগ হইবে, হ্যাঁ চার্জ নিরপেক্ষ। করো এটা করে তুমি দেখতে পারো, তুমি কইরা এটা দেখতে পারো, কোনো সমস্যা না। আচ্ছা বুঝছো ভাই? এতটুকু, এতটুকু তোমাদের ক্লিয়ার? এখন আমি এইখানে একটা প্রশ্ন থাকে, এই প্রশ্নটা আমি অ্যান্সারটা দিয়ে দিচ্ছি এখনই, তাহলে ভালো হবে তোমাদের জন্য। হ্যাঁ কারণ তোমরা সায়েন্স শিখতে আসছো ভাইয়া, হ্যাঁ তোমাদের অনেক কিছু জানতে হবে। ভাইয়া তোমার মনে কখনো কোশ্চেন জাগে না এইভাবে? কিন্তু এই যে দেখো আমি যে তোমাকে যে শিখাইলাম, তুমি একটু দেখো, তুমি একটু ভালো করে দেখো, তুমি বুঝতে পারবা। আমি যে তোমাকে এই জিনিসটা যে ভাইয়া শিখাইছি, এটা দেখো, এটা দেখো, এই যে জিনিসটা আমি তোমাকে যে শিখাইছি, এইটা এই যে এই কনসেপ্টটা যে তোমাকে শিখাইছি, দেখো এটা দেখো, তোমার মনে কখনো প্রশ্ন জাগে না যে ভাইয়া আপনি বলছেন এইটা একটা নিউক্লিয়াস, এর ভিতরে প্রোটন আর নিউট্রন আছে, বুঝলাম, আর বাহিরে এগুলো হচ্ছে কক্ষপথ বা শক্তি স্তর। তুমি শক্তি স্তর বলতে পারো, কক্ষপথ বলতে পারো, শেল বলতে পারো, সামনে আমি শিখাবো না। এখানে আছে ইলেকট্রন, এবং তোমরা এটা জানো এই যে তোমার ইলেকট্রনগুলো কিন্তু এই নিউক্লিয়াসের ঠিক চারপাশে কিন্তু ঘোরে, ঘোরে কিনা? যেমন আমি তোমাকে একটু দেখাই, এই যে জিনিসটা তুমি দেখো, এটা যে চারপাশে যে ঘুরতে থাকে, তুমি এটা না,
তুমি এটা দিয়ে দেখো, এই যে দেখো, এই যে এটা যে চারপাশে যে ঘুরতে থাকে, এই যে ঘুরতেছে, এই যে তোমার ঘুরতেছে, দেখো এরকম ঘোরা না, তুমি জাস্ট ইলেকট্রনগুলো যখন ঘুরে, যেমন আমি যদি তোমাকে বলি, এই যে দেখো, এই যে ইলেকট্রনগুলো যে চারপাশে কিন্তু ঘুরতেছে, কখনো প্রশ্ন জাগে না যে ভাইয়া এই ইলেকট্রনগুলা ওর ওর এখান থেকে কেন চলে যায় না, এই যে কক্ষপথ ছাইরা কেন যাইতেছে না, এর কারণ কি ভাইয়া বলতে পারো? কারণ কি প্রশ্ন জাগে না যে ভাইয়া এই যে ইলেকট্রনগুলা এই নিউক্লিয়াসের ঠিক চারপাশে যে ঘোরাঘুরি করতে আছে, কেন এই ইলেকট্রনগুলা ওরে ছাইরা যাচ্ছে না? এর একটাই কারণ, তুমি দেখো ভালো করে দেখো, এর কারণটা হচ্ছে কি, আমরা জানি ইলেকট্রনগুলা কিন্তু নেগেটিভ ভাইয়া চার্জ, নেগেটিভ চার্জ, মাইনাস চার্জ, মাইনাস, কারণ ইলেকট্রনগুলা নেগেটিভ ভাইয়া চার্জ, তাই না? আর এই যে নিউক্লিয়াসটা আছে, এই নিউক্লিয়াসের ভিতরে কি আছে ভাইয়া? পজিটিভ চার্জ আছে। আমরা জানি ধনাত্মক ঋণাত্মককে আকর্ষণ করে, ধনাত্মক ঋণাত্মককে আকর্ষণ করে। তো যখন একটা নিউক্লিয়াসের ভিতরে ধনাত্মক চার্জ আছে, কারণ প্রোটনের চার্জ আছে কিন্তু ধনাত্মক, প্রোটনের চার্জ আছে ধনাত্মক, যখন একটা নিউক্লিয়াসের ভিতরে ধনাত্মক চার্জ থাকে, ধনাত্মক প্রোটন থাকে, আর ওর বাইরে কিন্তু সমসংখ্যক ঋণাত্মক ইলেকট্রন থাকে, ওরা কিন্তু পরস্পরকে আকর্ষণ করে। এই আকর্ষণের কারণে কিন্তু এই ইলেকট্রনগুলা ওরে ছাইরা যাইতে পারে না। কখনো প্রশ্ন জাগে না কেন ভাই এত ঠেয়া পড়ছে কি দে ভাই, এটা ঘুরতেই থাকবে, ওর বাইরে ঘুরতে কে ভাই এত ঠেকছি কে? ওই ইলেকট্রনগুলা এই কক্ষপথ ছাইরা অন্যদিকে যেতে পারে না? পারে না, অবশ্যই পারে, কিন্তু কেন এখন পারবে না? কোনোভাবে পারবে না, কারণ এই নিউক্লিয়াসের ভিতরে ধনাত্মক চার্জ থাকে আর ইলেকট্রনগুলো ঋণাত্মক, তাহলে ধনাত্মক আর ঋণাত্মক পরস্পরকে আকর্ষণ করে। তো এই কারণে কিন্তু ওরা একজন আরেকজনকে ছাইরা কোনোভাবে যাইতে পারে না। যেমন এই প্রোটন কিন্তু পজিটিভ আর ইলেকট্রনগুলো নেগেটিভ, তো এই পজিটিভ এবং নেগেটিভ পরস্পরকে আকর্ষণ করে, এই জন্য কিন্তু ওরা একজন আরেকজনকে ছাইরা যাইতে পারবে না। ঠিক আছে, এখন এইখানে একজনে বলছে প্রোটন হইছে মেয়ে, প্রোটন হইছে মেয়ে আর ইলেকট্রন হয়েছে ছেলে, আর নিউটন হয়েছে হিজড়া, একটা মার দিব শেখছ কই। আচ্ছা যাই হোক, ওটা দিয়ে তুমি বোঝো, তুমি সেটা বোঝো, তুমি এই সিম্পল জিনিসটা ভাইয়া, ধনাত্মক ঋণাত্মককে আকর্ষণ করে, ঋণাত্মক অর্থাৎ নেগেটিভ মানে বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। তোমাদের পদার্থবিজ্ঞানে স্থির বিদ্যুৎ আছে, যেখানে কিন্তু এই চার্জ নিয়ে কিন্তু কথা বলছে, স্থির বিদ্যুৎ। তারপর আছে কিন্তু চল বিদ্যুৎ, ইনশাল্লাহ সেখানে আমি তোমাদেরকে দেখাই দেবো। আশা করছি তোমরা বুঝতে পারছো, বুঝতে পারছো? পুরো কনসেপ্টটা ক্লিয়ার ভাইয়া তোমার? আচ্ছা, পুরো জিনিসটা তুমি বুঝছো? ঠিক আছে ভাইয়া, বুঝলে ভালো, বুঝলে ভালো। তুমি এতটুকু বুঝছো? আর কখনো কোশ্চেন জাগবে যে কেন ভাইয়া ছাইরা যাচ্ছে না, কেন ঘোরাঘুরি করে? হ্যাঁ, কখনো প্রশ্ন জাগবে? এইখানে আর একটা জিনিস, এই যে দেখো তোমরা যে দেখতে পারতেছে প্রত্যেকটা মৌল, পর্যায় সারণী যে 118টা মৌল আছে, তুমি প্রত্যেকটা মৌলকে নিয়েই তুমি যদি কাজ করো এভাবে গোল্লা গোল্লা হবে। এবং এই যে তুমি ভালো করে দেখো, আমি যদি বলি কার্বনের কথা, কার্বনের পারমাণবিক সংখ্যা 6, তার মানে ওর নিউক্লিয়াসের মধ্যে 6টা প্রোটন আছে ধনাত্মক, আর ওর বাইরের কক্ষপথে 6টা ইলেকট্রন আছে ঋণাত্মক। সিম্পল। তুমি সিলিকনের কথা চিন্তা করো, সিলিকনের কত? 14। তার মানে কি ওর নিউক্লিয়াসের মধ্যে 14টা ধনাত্মক প্রোটন আছে এবং ওর বাইরের কক্ষপথে 14টা ঋণাত্মক ইলেকট্রন আছে। ইলেকট্রন তো এমনিতেই ঋণাত্মক, এটা বলা লাগে না। তো এই কাহিনী কিন্তু মেইন কাহিনী হচ্ছে কিন্তু এইটা। আচ্ছা, তো আমি আশা করছি পুরো জিনিসটা তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা, যদি তোমরা বুঝে থাকো, এখন আমরা মেইন জিনিস শিখব। এখন আমরা একটা জিনিস শিখব যে আমি তোমাকে বলছি যে 1 থেকে 30 পর্যন্ত ভাইয়া টোটাল তোমার এখানে কয়টা? 30টা, তাই না? টোটাল এখানে কয়টা ভাইয়া? তোমার হচ্ছে কিন্তু 30। পানি পানি, থ্যাংক ইউ সো মাচ। এখন তুমি দেখো ভাইয়া, এখন আমরা 1 থেকে 30টা তোমাকে আমি কিন্তু মুখস্থ করতে বলছি। তোমার এখন যেটা শিখতে হবে, যেটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর, এই যে তোমার এই দুইটা মুখস্থ করতে হবে। পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর তোমার কি করতে হবে? মুখস্থ করতে হবে। কারণ পারমাণবিক ভরটা সবচেয়ে ইম্পর্টেন্ট। পারমাণবিক ভর এটা তোমার মুখস্থ করা লাগবেই, এটা লাগবেই। ঠিক আছে? আচ্ছা, এখন আমি তোমাদের একটা টেকনিক শিখাবো। টেকনিকটা দেখো, এখন আমি তোমাদের একটা টেকনিক ভাইয়া তোমাদেরকে শিখাবো। তুমি জাস্ট টেকনিকটা খেয়াল করবা, রেডি?
সবাই রেডি তো ভাইয়া? প্রথমে তুমি চিন্তা করো, আমরা একটু দেখি, আমরা মেইনলি এখন শিখবো কি পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা এগুলো এগুলো আমরা জানি, পারমাণবিক সংখ্যা আমরা জানি 30 পর্যন্ত, এবং পারমাণবিক ভরও জানতে হবে 30 পর্যন্ত। এটা মুখস্থ করতে হবে। যদি মুখস্থ পারো তাহলে কেমিস্ট্রি তুমি পারবা, আর যদি মুখস্থ না পারো তাহলে কেমিস্ট্রি তুমি পারবা না। হিসাব সোজা, কেমিস্ট্রিতে তুমি ভালো করতে পারবা না। তাহলে আমি টেকনিক দিয়ে শিখাই যাতে করে খুব ইজিলি তোমার জিনিসটা মনে থাকে বা এটা যেন মাথায় থাকে খুব সহজে। তো তুমি প্রথমে আসি ভাইয়া হাইড্রোজেন। হাইড্রোজেন, হাইড্রোজেনের প্রথমে আমি কি লাগবো ভাইয়া? পারমাণবিক সংখ্যা। দেখো প্রথমে আমি যেটা লিখবো সেটা হচ্ছে কি পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা, পারমাণবিক যে সংখ্যা, আর আরেকটা লিখবো হচ্ছে পারমাণবিক ভর। পারমাণবিক ভর একটু ভাইয়া খেয়াল করো, তোমরা একটু খেয়াল করো, প্রত্যেকে খেয়াল করবা। পারমাণবিক সংখ্যা এবং হচ্ছে পারমাণবিক যে ভর আছে সেটা। আচ্ছা, তাহলে প্রথমে আমি কি লিখছি? হাইড্রোজেনটা লিখছি, বা হাইড্রোজেন দিয়ে আমি স্টার্ট করছি। তাহলে তুমি খেয়াল করো, তাহলে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 1। পারমাণবিক সংখ্যা কত? 1। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 1। 1 না? তাহলে পারমাণবিক ভরও হইবে 1। পারমাণবিক ভরও হইবে 1। ডান। তারপর আসে কিন্তু হিলিয়াম। হিলিয়ামের কত ভাইয়া? এই যে He, হিলিয়াম। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কিন্তু 2। তাহলে পারমাণবিক ভর হবে 2 এর ডাবল করো, 2 দুগুণে 4। 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 দুগুণে 4। তাহলে হাইড্রোজেন, হিলিয়াম। হিলিয়ামের পর আছে কিন্তু লিথিয়াম। লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 3। তোমরা পর্যা শ্রেণীটা লাগলে বের করো 3। তাহলে 3-এর পারমাণবিক ভর বের করার সহজ টেকনিক হইছে যে পারমাণবিক সংখ্যার লাগে তুমি 2 গুণ করবা, এইটার লাগে তুমি গুণ করবা 2, তাইলেই হয়েছে। কিন্তু কিছু ব্যতিক্রম আছে, ব্যতিক্রমগুলো আমি হাইলাইট করে দিব না। তাহলে তুমি 3-এর ডাবল করো, 3 দুগুণে 6। 6 হওয়ার কথা, কিন্তু 1 বাড়তি 7 হইবে। ডান 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 ডান। তুমি পারমাণবিক সংখ্যাটা ভালো করে মুখস্থ করলে পারমাণবিক ভর এমনিতেই বের করতে পারবা। এগুলো মুখস্থ করা লাগে না, এগুলো আমি কখনো মুখস্থ করি নাই, হয়তো কিছু কিছু মুখস্থ করছে। তাহলে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম। তারপর আসছে কিন্তু ভেরিলিয়াম। তো ভেরিলিয়ামের কত ভাইয়া? 4। 4-এর ডাবল করো, তো 4-এর লাগে 2 গুণ করো, 4 দুগুণে 8। বাট এটা ব্যতিক্রম, এটা হবে 9। 1 যোগ করতে হইবে, 8-এর লাগে 1 যোগ করলে কত হয়? 9। তারপর ভেরিলিয়াম। ভেরিলিয়ামের পর কিন্তু কত? বোরন। বোরনের পারমাণবিক সংখ্যা কত ভাইয়া? 5। 5-এর ডাবল করো, 5 দুগুণে 10। 10 হওয়ার কথা, বাট এটা ব্যতিক্রম, 1 যোগ করতে হইবে, 11। 11 হয়েছে, ঠিক আছে। তারপর আছে কিন্তু কার্বন। কার্বনের কত পারমাণবিক সংখ্যা? 6। 6-এর ডাবল করো, 6 দুগুণে 12। 6 দুগুণে 12, এটা এটা ঠিক আছে। তারপর কার্বন। কার্বনের পর কি? নাইট্রোজেন। নাইট্রোজেনের কত ভাইয়া? 7। 7-এর ডাবল করো, 7 দুগুণে 14, এটা ঠিক আছে। নাইট্রোজেনের পর কি ভাইয়া? অক্সিজেন। তাহলে অক্সিজেনের কত ভাইয়া? 8। 8-এর ডাবল করো, 8 দুগুণে 16, এটা ঠিক আছে, এটা কিন্তু ভাই ঠিক আছে। তারপর অক্সিজেনের পর কি ভাইয়া? নিয়ন। নিয়ন না তো, কি বলি, ফ্লোরিন। ফ্লোরিনের কত? 9। ফ্লোরিনের কত ভাইয়া? 9। 9 ডাবল করবা, 9 দুগুণে 18, বাট 1 বাড়তি, এটা ব্যতিক্রম। তাহলে 1 বাড়তি হলে 19। 18 1 কত ভাইয়া? 19, ঠিক আছে, গেল এটা। এটা যদি ক্লিয়ার হয়, তারপর তুমি দেখো, এটা যদি ক্লিয়ার হয়, তারপর তুমি খেয়াল করো, এরপর আসছে কিন্তু নেক্সট কি? ফ্লোরিনের পর কি? ফ্লোরিনের পর হচ্ছে কিন্তু তোমার নিয়ন। নিয়নের কত ভাইয়া? 10। 10-এর ডাবল করবা, 10 দুগুণে 20 হওয়ার কথা, এটা কি 20? বলো, এটা 20। 10 দুগুণে 20, এটা ঠিক আছে। নিয়নের পর কি? সোডিয়াম। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11। তো 11-এর ডাবল করবা, 11 দুগুণে 22, বাট 1 যোগ করতে হবে, এটা ব্যতিক্রম, তার মানে এটা 23 হবে। তারপর আসছে কিন্তু ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের কত ভাইয়া? 12। তো 12 ডাবল করো, 12 দুগুণে 24, এটা ঠিক আছে। তারপর আছে কি? ম্যাগনেসিয়ামের পর কিটা ভাই বলো তো? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের কত ভাইয়া? 13। পারমাণবিক সংখ্যা কিন্তু 13। 13 ডাবল করো ভাইয়া, 13 দুগুণে কত? 26। 26 না? 26, এটা কিন্তু তোমার 26 হবে, এটা ব্যতিক্রম না, 26 হয়েছে। এবার তুমি দেখো সিলিকন। অ্যালুমিনিয়াম হয়েছে 13, 13 14 পারমাণবিক সংখ্যা সিলিকন। সিলিকনের হয়েছে তোমার 14, তাহলে 14 ডাবল করো, 14 দুগুণে 28, এটাও ঠিক আছে। তারপর হচ্ছে কিন্তু ফসফরাস। ফসফরাসের কত ভাইয়া? পারমাণবিক সংখ্যা 15। 15 ডাবল করো, 15 দুগুণে 30, বাট ব্যতিক্রম, এটা হবে 31। ফসফরাসের পর সালফার। সালফারের কত ভাইয়া? 16। 16 ডাবল করো, 16 দুগুণে 32, এটা ঠিক আছে। তারপর আসে কিন্তু সালফারের পর কিরা বলো? ক্লোরিন। ক্লোরিন হয়েছে কিন্তু 17, কিন্তু 17-এর পারমাণবিক ভর হয়েছে কিন্তু 35.5, এটা মুখস্থ রাখতে হবে। 35.5, এটা মুখস্থ রাখতে হবে, কিচ্ছু করার নাই। ক্লোরিনের পর কিন্তু ভাইয়া তোমার পটাশিয়াম। আচ্ছা, এটা কি পটাশিয়াম?
না আর্গন হইবে ক্লোরিনের 17, তারপরে হবে কিন্তু আর্গন। তো আর্গনের রয়েছে কত ভাই 18। তো 18 এটা ডাবল করো, 18 দ্বিগুণে কত 36, বাট এটা ব্যতিক্রম, এটা হবে 40। এটা মুখস্থ, এগুলো মুখস্থ করতে হবে, এটা হবে কিন্তু তোমার 40। বুঝছো আমার কথা? আমার কথা বুঝতেছো যে আমি কিভাবে বের করতেছি? আচ্ছা, আমি টেকনিকও কিন্তু শিখাই দিচ্ছি একই সাথে। তুমি ডাবল হয়তো বা ব্যতিক্রম যেগুলো আছে এগুলো তোমার মুখস্থ রাখতে হবে, কিছু করার নেই। এরপর আসে কিন্তু নেক্সট, পরেরটা কি? পরে আসে কি আর্গন। আর্গনের পর কিটা ভাইয়া বলো তো? আর্গনের পর কিটা বলো? ক্যালসিয়াম। ক্যালসিয়াম, আর্গনের পর ক্যালসিয়াম না ভাইয়া, পটাশিয়াম। তো পটাশিয়ামের কত 19। তো 19-এর পারমাণবিক ভর কত, মানে পারমাণবিক ভর কত? এটা হচ্ছে কত 39 মতো হবে, 39। এখন তুমি বিষয়টা অবাক না যে পটাশিয়ামের আগেরটা হইছে আর্গন, আর্গনের 40 পারমাণবিক ভর, আর ওর হইছে 39। বিষয়টা অবাক লাগলো না? বিষয়টা অবাক লাগলো না? এখানে দশমিক আছে, পয়েন্ট কিন্তু এখানে সামথিং কিন্তু এখানে আছে। তো যাই হোক, এবার তুমি দেখো, এবার আসছে কি পটাশিয়ামের পরে হচ্ছে তোমার ক্যালসিয়াম। ক্যালসিয়ামের হচ্ছে 20, তাহলে 20-এর ডাবল করলে 20 দুগুণে 40, 20 দুগুণে কত ভাইয়া 40, 20 দুগুণে কত 40। তাহলে আর্গনের কত? আর্গনের তো তোমার 40, আর্গনের 40, ওরও 40। আচ্ছা, এবার আসি স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, সেগুলা। তো স্ক্যান্ডিয়াম ওগুলো জানা লাগবে না, তুমি এই পর্যন্ত জানো। এই পর্যন্ত তুমি পারমাণবিক ভরটা শেখো, আর পারমাণবিক সংখ্যা তোমার মনে রাখতে হবে 30 পর্যন্ত। তুমি এই পর্যন্ত শেখো, আরও লাগবে এমন না যে লাগবে না, আরও তোমার সামনে লাগবে। ভাইয়া একটু ক্লিয়ারলি আমি একটু বুঝাই তোমাকে, এগুলো কিন্তু পারমাণবিক ভর এবং সংখ্যা। আমি তোমাকে একটু ক্লিয়ার বুঝাই ভাইয়া, তুমি এটা দেখো, এটা হয়তো বা ভালো দেখাচ্ছে না, বা তুমি পর্যায় শ্রেণীটা একটু দেখো ভাইয়া ভালো করে। এখানে পিরিয়ডিক টেবিল তো আরও আছে, এটা ভালো দেখায় না, ব্ল্যাক কালার কোনটা। তুমি একটু দেখো, আমি এখানে আইনা তোমাকে দেখাই, তাহলে জিনিসটা অনেকটাই ভালো হবে আশা করছি। এটা দেখো পিরিয়ডিক টেবিল, আমরা এটা একটু এখান থেকে নেই। এটা দেখো ভালো দেখায়, স্পষ্ট কি বোঝাচ্ছে বলো তো ভাইয়া? স্পষ্ট বোঝাচ্ছে? স্পষ্ট কি এটা বোঝাচ্ছে ভাইয়া? দেখো তো স্পষ্ট কি বোঝাচ্ছে এটা? আচ্ছা, এখানে মনে হয় আমার একটু মিস্টেক হয়েছে। অ্যালুমিনিয়ামের, দাঁড়াও তো কি লিখলাম, 13 দিকে 26 ভাই, এটা ব্যতিক্রম, এটা তো 27 হবে, এটা 27 হবে। আচ্ছা, এখানে মনে হয় কিছু একটা ভুল আছে, দেখো তো ভুল আছে কি না। অ্যালুমিনিয়ামের, অ্যালুমিনিয়ামের কত? অ্যালুমিনিয়ামের হচ্ছে, আচ্ছা ঠিক আছে, বাকি সব কিছু কি ঠিক আছে দেখো তো। হিলিয়ামের কি 2 দ্বিগুণে কি 4 না 5 বলো? 4 না 5 বলো? ওকে, আমি টেকনিক শিখাবো না ভাইয়া, তুমি তুমি জাস্ট একটু দেখো, এটা দেখো আপাতত। ঠিক আছে, সব ঠিক আছে না? সবগুলো কি আমার ঠিক আছে? সোডিয়াম 23, 24, দাঁড়াও, 15, 15 দিকে তোমার হচ্ছে কত 30, 31,
অ্যালুমিনিয়ামের 27, ঠিক আছে। সিলিকন 28, ফসফরাস 31, সালফার 32, ক্লোরিন হচ্ছে 35.5, এটা হচ্ছে তোমার 40, আর ওটা হচ্ছে তোমার 39, এটা হচ্ছে তোমার 39, ঠিক আছে। এখন শোন, আমি তোমাদের দাঁড়ো একটা মিনিট, আমাকে একটু টাইম দাও। দাঁড়াও, আমি তোমাদের কমেন্টগুলো পড়তে পারতেছি না, জাস্ট ওয়েট 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 ওয়েট। কালকে আমার ম্যারাথন ক্লাস আছে। ঠিক আছে, ডান। তাহলে এখন আমি তোমাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম, ভাইয়া তুমি একটু ভালো করে দেখো, তুমি একটু ভালো করে দেখো, তুমি এটার দিকে তাকাও, পর্যায় সারণী এটার দিকে তাকাও। তুমি যেটা মুখস্থ করবা, তুমি প্রথমে পারমাণবিক সংখ্যা 1 থেকে 30 পর্যন্ত মুখস্থ করবা। কি? হাইড্রোজেন, তারপর হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, তারপর হচ্ছে কি সোডিয়াম, ম্যাগনেসিয়াম। সো আমার সাথে একটু পড়ো, একটু পড়ো। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, মানে এগুলো তুমি যদি কর গোনো তাহলে কিন্তু পারমাণবিক সংখ্যাটা তোমার মাথায় কিন্তু চলে আসবে। তো হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, এই 10 গেল। এবার কি সোডিয়াম, তারপর হচ্ছে কি ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, তারপর হচ্ছে কি ভাইয়া সিলিকন, সিলিকন কি আগে আসবে? সিলিকন, এই যে দেখো সিলিকন, তারপর ফসফরাস, তারপর সালফার, সালফারের পর আসবে ক্লোরিন, আর্গন, তারপর পটাশিয়াম, ক্যালসিয়াম। এরপর আসি স্কান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। বুঝছো? তোমার এইভাবে কিন্তু ভাইয়া পড়তে হবে। এটা অতটা ভালো দেখাচ্ছে না, আমি কেটে দিচ্ছি, তোমরা এগুলো পড়ছো আমি আশা করছি, এটা আমার বলা লাগবে না। তো পারমাণবিক ভর যেটা, এটা তুমি 20 পর্যন্ত আপাতত মুখস্থ করো, এবং পারমাণবিক ভর বের করার সিস্টেম হচ্ছে ভাইয়া 2 দ্বারা কিন্তু গুণ করতে হবে। ওকে, এখন তুমি এখানে আমি একটু নোট করে দিই যে কোনটা ব্যতিক্রম। যেমন হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যাও 1, পারমাণবিক ভরও 1, এটা ব্যতিক্রম, স্টার দিয়ে দিলাম। তারপর হিলিয়ামের 2, 2 দুগুণে 7, ঠিক আছে। লিথিয়ামের 3 দুগুণে 6, বাট 7 হয়েছে 1 বাড়তে, এটা ব্যতিক্রম। তারপর আছে বেরিলিয়ামের কত? 4, 4 দুগুণে 8, বাট 9 হয়েছে, এটা ব্যতিক্রম। ওকে, তারপর আছে কিন্তু বোরন, বোরনের 5 দুগুণে 10 হওয়ার কথা, বাট 11 হয়েছে, এটা ব্যতিক্রম। ওকে, তারপরে কার্বনের 6, 6 দুগুণে 12, ঠিক আছে। 7 দুগুণে 14, ঠিক আছে। 8 দুগুণে 16, ঠিক আছে। ফলে 9 দুগুণে 18, বাট হয়েছে কত? 19, এটা ব্যতিক্রম। আচ্ছা, তারপর দেখো 10 দুগুণে 20, ঠিক আছে। 11 দুগুণে 22 হওয়ার কথা, বাট 23 হয়েছে, এটা ব্যতিক্রম। আচ্ছা, 12 দুগুণে 24, এটা ঠিক আছে। 13 দুগুণে 26 হওয়ার কথা, বাট হয়েছে কত? 27, এটা ব্যতিক্রম। এটা দাগায় না, স্টার দিয়ে না, এগুলো মুখস্থ করতে হবে। 14 দুগুণে 28, এটা ঠিক আছে। 15 দুগুণে 30 হওয়ার কথা, বাট 31 হয়েছে, তার মানে এটা ব্যতিক্রম। 16 দুগুণে 32, এটা ঠিক আছে। ক্লোরিনের কত? 35.5, এটা ব্যতিক্রম। তারপর আর্গনে কত? 18, 18 দুগুণে 36 হওয়ার কথা, বাট 40 হয়েছে, এটা ব্যতিক্রম। তো ব্যতিক্রমগুলো স্টার দিয়ে নাও, এগুলো তোমার 1 বাড়তি না হয় একটু কম বেশি। 19, 9 দুগুণে 18, এখানে 38 হওয়ার কথা, বাট এটা 39 হয়েছে, এটা ব্যতিক্রম। 20-এর এটা ঠিক আছে। বুঝছো? তুমি আপাতত এই 20টা শেখো, তারপর বাকি আরো 10টা তোমার কিন্তু শিখতে হবে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে আজকে, এই পর্যন্ত ভাইয়া তোমার থাকবে। তুমি একটু স্ক্রিনশট নাও, লাগলে নাও, স্ক্রিনশট নাও, তোমরা নিছো? স্ক্রিনশট নাও। আচ্ছা, এরপরে পরেরটা নাও, এটা একটা স্ক্রিনশট নাও। আচ্ছা, এগুলো একটু তুমি মুখস্থ করবা, এরপর আমরা কিন্তু সামনের দিকে যাব। তো বলো ভাইয়া, আজকে ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে? কালকে আমার ইংরেজির 10 ঘন্টা ব্যাপী ক্লাস আছে, আমি জানি না কালকে তোমাদের কেমিস্ট্রি ক্লাসটা নিতে পারবো কি না, তোমাদের বড় ভাইয়া আপুদের এসএসসি 26 ব্যাচদের। তো ইনশাল্লাহ আমি যদি নেই অবশ্যই তোমাদেরকে জানাবো অনেক, ঠিক আছে? আমি জানাবো অনেক, বা একটা কিছু আমি তোমাদের জানাবো অনেক। তো এই আর কি, আজকের এই রসায়ন ক্লাসটা কেমন লাগছে একটু জানাবা, প্রত্যেকে আজকে একটু পোস্ট করবা কেমন লাগছে রসায়নের ক্লাসটা। একটু হয়তো বা কঠিন, কারণ এই বেসিক অংশগুলো তুমি যদি ভালো করে শিখো তাহলে তুমি ঠিকঠাকভাবে কোপ দিতে পারবা। ওকে, একটা সেলফি হয়ে যাক। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে কিন্তু তোমাদের। হ্যাঁ ভাইয়া, বিজয় ডাবলের 1 বেশি হবে। হ্যাঁ, বিজয় ডাবলের 1, এটা বাস্তব কথা, এটা তো তুমি দেখতেই পারতেছো। 1 বেশি, 1 বেশি। এই যে তোমার হচ্ছে এই যে তোমার 3 দুগুণে 6 হওয়ার কথা, 1 বাড়তি। 4 দুগুণে 8 হওয়ার কথা, 1 বাড়তি। তো এটাই তো, দেখা হচ্ছে কিন্তু বাইরে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। তো ইনশাল্লাহ বাকিটা কিন্তু সামনে ঠিকঠাকভাবে কোপ হইবে। যতটুকু তোমাদেরকে শিখেছি, যারা নোট করছো নোটগুলোই করবা, তোমাদের এতটুকু ভালো করে আয়ত্ত করতে হবে। আগে এতটুকু ভালো করে আয়ত্ত করো,
ঠিক আছে? তো ভালো থাকবে সবাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।